রমজানের রোজার শেষে এলো খুশির ঈদ। লা 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 এলো খুশির ঈদ। বন্ধুরা, আসসালামু আলাইকুম। ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো, এই প্রত্যাশা নিয়ে এই আনন্দকে ঘিরে, ঈদের আনন্দ নিয়ে আমরা আজকে সবাই একত্রিত হব। বেশ কিছু বন্ধু আর নিয়ে আমাদের ঈদ অনুষ্ঠানের আজকে যে পর্বটি সেটি হচ্ছে ঈদ ঘিরে কবিতার আয়োজন। আর দেখো আমি কি আনন্দে আছি, আমাকে দেখে বুঝতে পারছো, একদম পুরো মস্তি চেহারা ছুরত দেখে একটু বোঝা যাচ্ছে যে খুব আনন্দে আছি, আনন্দে। আর ঈদের গান গাইতে চলে এলাম। রমজানের রোজা শেষে এলো খুশি। আশা করি তোমরা খুব ভালোভাবে কাটিয়েছো। আমাদের ৯০ রাজশাহীর বন্ধুদের ৯০ যে বন্ধুরা আমরা বাংলাদেশের যে প্রান্তে যেখানে যে আছি, আমরা সবাই সুস্থ আছি এবং এইবার একটি আমরা ভীষণ আনন্দে কাটিয়েছি। যদি আমরা সবাই ঘরে, তারপরে পরিবার নিয়ে আমরা আশা করি সবাই সুস্থ আছি এবং একটি ভীষণ আনন্দে কাটিয়েছি সে প্রত্যাশা রেখে আজকে এই আমাদের ঈদ আয়োজনের ৬ষ্ঠ দিনে বিভিন্ন প্রোগ্রাম দিয়ে আমাদের এই ঈদ আয়োজন সাজানো হয়েছে আমরা জানি। আর আজকে সেই ঈদ অনুষ্ঠানের ৬ষ্ঠ দিন অর্থাৎ শেষের দিন। আর এই আমাদের কবিতা আসল কবিতা দিয়ে আজকের অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বছর ঈদ আনন্দের এই আনুষ্ঠানিকতা শেষ হবে। আমরা পরবর্তী দিনে অনুষ্ঠান করবো বইয়ের বন্ধুরা, রাজশাহী বন্ধনের যে আমার বন্ধুরা আছে অবশ্যই করবো। তো ঈদের প্রোগ্রাম আজকে আমাদের কবিতা আয়োজনের মধ্যে শেষ হবে। সেই জন্য আমরা খুব 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 মজা করে অনুষ্ঠান করবো এবং হচ্ছে যে সবাই মিলে আমরা আনন্দ উপভোগ করবো। আমরা যে বন্ধুরা আজকে এই অনুষ্ঠানটিতে আজকে এই কবিতার আয়োজনে অংশগ্রহণ করবে সে বন্ধুদের আমি একটু নাম বলি। নাসরিন সুলতানা দীপ্তি, শামিমা জুথি, তাপস গোস্বামী, মনোয়ারুল কবির। আমাদের সাথে আজকে আমি ৬ জন বন্ধু আছি, বন্ধু বান্ধবী আছি। আমরা ৩ জন বন্ধু, ৩ জন বান্ধবী। নাসরিন সুলতানা দীপ্তি, শামিমা জুথি, তাপস গোস্বামী, মুনি এবং মনোয়ারুল কবির। পারিবারিক কোনো সমস্যার জন্য নাসরিন সুলতানা দীপ্তি আজকে এই অনুষ্ঠানটিতে যোগ দিতে পারবে না। সে আন্তরিকভাবে সেই মানে ঝামেলা মুক্ত হবেন। আর আমরা যে বন্ধুগুলো আজকের এই প্রোগ্রামে যুক্ত হয়েছি এবং আনন্দ করব, আনন্দ দিব বলে আশা করি সবাই ভালো আছে এবং আমাদের সকলেই আনন্দের ঝুলি নিয়ে আমরা চলে এসেছি। শামিমা জুথি, তুমি তোমার পরিচয় দিয়ে তোমার আজকের উপস্থাপনা শুরু করবে, এরপরে আমরা পর্যায়ক্রমে সব বন্ধুদের কাছে যাব। শামিমা জুথি, প্লিজ। ঈদ মোবারক মুন্নি, সেই সাথে ৯০ বন্ধনের রাজশাহী প্রত্যেকটা বন্ধুকে ঈদ মোবারক। গত ৭ দিন ব্যাপী প্রোগ্রামটা শুরু হয়েছে এবং এটা আসলে অত্যন্ত আনন্দের একটা আমাদের অনুভূতি যে আমরা গত ৭ দিন ধরে একসাথে আছি, প্রতিদিন প্রোগ্রামগুলো দেখছি। সুন্দর সুন্দর প্রোগ্রাম হয়েছে, মুন্নির সঞ্চালনা, মুক্তির সঞ্চালনায় অনেক ভালো একটা অনুষ্ঠান হয়েছে আমাদের প্রতিদিনের। আর এর জন্য আসলে আমাদের হয় না বুঝি আমাদের আয়োজক সহ প্রত্যেককে ধন্যবাদ। সেই সাথে আমাদের আসলে এই প্রোগ্রামটা যে পরিকল্পনা যার ছিল সে হচ্ছে আমাদের সকলের প্রিয় আমাদের রাজমিলন, তাকে আমি বর্দা বলে ডাকি। আর আমার এই যে আবৃত্তি করা, এই যে উপস্থাপনার একটা এটা কিন্তু মানে তাদের জন্যই আমি আসছি। আমি কিন্তু অনেকদিন করি নাই, বিশেষ করে ওয়াহিদকে অনেক অনেক ধন্যবাদ, কারণ ওয়াহিদ আমাকে টেনে নিয়ে আসছি, না তুই কর। আর এই বর্দা প্রতিটা মুহূর্তে আমাকে সে মানে উৎসাহ দিয়েছে, তুই করবি। যাই হোক, সাহস দিয়ে করতে আমার কি তোমাদের সাথে ভালো লাগে। আর আমার মনে হয় ৭ দিনের মানে আমার একটু কষ্ট আছে, যেহেতু আমার ছেলে একটা প্রোগ্রাম করতে চেয়েছিল, পারে নাই। আমার ছেলে সহ আমাদের শাহিনার ছেলে দুজন মিলে ওরা একটু করছিল, তো প্রোগ্রামটা আগামীতে নিশ্চয়ই কোনো একদিন আমরা করবো। আর আমার কাছে ৭ দিনের সবচেয়ে বেস্ট প্রোগ্রাম আমার ভালো লাগছে বাচ্চাদের যে প্রোগ্রামটা। আমি এত এনজয় করছি ওদের সাথে প্রোগ্রামটা, এবং আমার মনে হয় এরকম প্রোগ্রাম আরো বেশি বেশি করে হওয়া উচিত। যাই হোক, সকলকে ঈদ মোবারক। আমি প্রথমে যেটা আবৃত্তি করছি, আসলে আমার বেশিরভাগ আবৃত্তি গুলো না বিদ্রোহী টাইপের হয়ে যায়, ছোট থেকে এই ধরনের আবৃত্তি করতাম। যাই হোক, আমি একটা বিখ্যাত আমাদের, তুমি জানো, রংপুরের রোল দিনের সারা জীবন থেকে জানোই, আমি সৈয়দ শামসুল হকের রোল দিনের সারা জীবন থেকে আবৃত্তি করছি। নীলক্ষা আকাশ নীল,
হাজার হাজার তারা ওই নীলে অগণিত, আর নিচে গ্রাম গঞ্জ হাট জনপদ লোকালয় আছে ৬৯,০০০। ধবল দুধের মতো জ্যোৎস্না তার ঢালিতেছে চাঁদ পূর্ণিমার। নষ্ট ক্ষেত নষ্ট মাঠ, নদী নষ্ট, বীজ নষ্ট, বড় নষ্ট যখন সংসার, তখন হঠাৎ কেন দেখা দেয় নীলক্ষার নীলে তীব্র শীষ দিয়ে এত বড় চাঁদ। অতি আকস্মাৎ স্তব্ধতার দেহ ছেড়ে কোন ধ্বনি, কোন শব্দ, কিসের প্রপাত। গোল হয়ে আসুন সকলে, ঘন হয়ে আসুন সকলে, আমার মিনতি আজ স্থির হয়ে বসুন সকলে। অতীত হঠাৎ হাতে হানা দেয় মানুষের বন্ধ দরজা। এই তীব্র স্বচ্ছ পূর্ণিমায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়। কাল ঘুম যখন বাংলায়, তার দেহ নিয়ে আবার নুরুল দিন দেখা দেয় মর আঙিনায়। নুরুল দিনের বাড়ি রংপুরে যে ছিল, রংপুরে নুরুল দিন একদিন ডাক দিয়েছিল ১১৮৯ সনে। আবার বাংলায় বুঝি মনে পড়ে যায় নুরুল দিনের কথা মনে পড়ে যায়, যখন শকুন নেমে আসে এই সোনার বাংলায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার দেশ ছেয়ে যায় দালালের আলখিল্লায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার স্বপ্ন লুট হয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমার কণ্ঠ বাজেয়াপ্ত করে নিয়ে যায়। নুরুল দিনের কথা মনে পড়ে যায় যখন আমারই দেশে আমারই দেহ থেকে রক্ত ছুড়ে যায় ইতিহাসের প্রতি পৃষ্ঠায়। আসুন আসুন তবে আজ এই প্রশস্ত প্রান্তরে, যখন স্মৃতির দুধ জ্যোৎস্নার সাথে ঝরে পড়ে, তখন কে থাকে ঘুমে, কে থাকে ভেতরে, কে একা নিঃসঙ্গ বসে অশ্রুপাত করে। সমস্ত নদীর অশ্রু অবশেষে ব্রহ্মপুত্রে মিশে। নুরুল দিনের কোথাও যেন সারা দেশে পাহাড়ি ঢলের মতো নেমে আসে সমস্ত ভাষায়। অভাগা মানুষ যেন জেগে ওঠে আবারই আশায় যে আবার নুরুল দিন একদিন আসিবে বাংলায়। আবার নুরুল দিন একদিন কাল পূর্ণিমায় দিবে ডাক, জাগো বাহে কণ্ঠে সবাই। ধন্যবাদ মুন্নি, অনেকদিন পর আসলে। মুন্নি মিউট করা আছে তোমারটা, মুন্নি মিউট মিউট করা। না ঠিক আছে, আমি আসলে জাগো বাহে কণ্ঠে সবাই ইতিহাস কথা বলে। নুরুল দিনের কথা কবিতাটি অসম্ভব রকমের একটি ঐতিহাসিক কবিতা, যেটি মনে পড়লে গায়ের এখনো পশম দাঁড়িয়ে যায়। অসাধারণ কবিতা, রংপুরের অনেক স্মৃতি জড়িত, ভীষণ রকমের ভালো লাগার কবিতা। আমি আমাদের মনি আমাদের বন্ধু আমাদের সাথে আছে, তার কাছে যাবার আগে আমি দু একটি কথা না বললেই নয়। ৯০-এর বন্ধনে রাজশাহী, আসলে আমাদের সকলের বয়স হয়েছে, আমি অবশ্য এটা মানতে রাজি নই, মানে আমি সংখ্যার দিক থেকে বয়স বাড়ছে, বাট আমি কিন্তু রবীন্দ্রনাথের মানুষ, রবীন্দ্রনাথের নায়িকা অনেকে আমাকে বলে। আমি খুব বলি যে আমি চির তরুণ, আমার মন আজন্ম, আমৃত্যু একদম আমি চিরকচি। কেননা হচ্ছে যে এই যে ৯০-এর বন্ধনে আমরা বন্ধুরা আজকে এখন যে মিলিত হতে পেরেছি, আমি মনে করি যে আমি ভীষণভাবে সৌভাগ্যবান, যে কারণে এতগুলো বন্ধু পেয়েছি, সারা বাংলাদেশময় ছড়িয়ে ছিটিয়ে আছে। কোথা থেকে কোথায় যেন একটা হৃদয়ের টানে আমরা সবাই একসাথে হয়েছি, একই বন্ধনে মিলিত হয়েছি, বিনি সুতোর মালায় আমরা সবাই গেঁথে গেছি। কোথায় থেকে কোথায় যেন এক জায়গায় এসে আমরা মিলিত হয়েছি, অসম্ভব ভালো লাগে। আমি বন্ধুত্বের জায়গাটাকে ভীষণভাবে প্রাধান্য দেই, কেননা বন্ধু, অ্যারিস্টটলের ভাষায় যদি আমরা বলি যে বন্ধু হচ্ছে এক আত্মা আর দুটো শরীর। তো এই দুটো শরীর, আমরা দুই জায়গায় আছি, মনি কোথায় আছে, কেমন আছে, কি না, মানে আসলে ও কি করে আমি কিছুই জানি না, কিন্তু আমরা এখন যেন মনে হয় একটি আত্মা হয়ে আমরা আজকে প্রোগ্রামে অ্যাটেন্ড করেছি, এবং আমরা পরবর্তী সময়টুকু আনন্দ উপভোগ করব, আনন্দ ভাগাভাগি করব, এবং পরবর্তী জীবন পর্যন্ত আমরা হয়তো একসাথে বন্ধুরা সবাই মিলেমিশে থাকবো। এই যে আনন্দ, এই আনন্দটাকে আরো আনন্দময় করে তুলবার জন্য যে সমস্ত বন্ধুরা নিরলস প্রচেষ্টা করছে আমাদের পেছনে থেকে, আমরা অনেককেই চিনি, অনেককেই চিনি না। আমি ভীষণভাবে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ব্যক্তিগত জায়গা থেকে এবং ৯০-এর বন্ধনে রাজশাহী থেকে সে সমস্ত বন্ধুদের প্রতি যারা কিনা এই গ্রুপটাকে তৈরি করেছে এবং এগিয়ে নিতে সবসময় চেষ্টা করছে। এবং এইবার ঈদে আমাদের রাজ মিলন, সবাই তাকে বর্দা বলে ডাকে, ভীষণ ভীষণ বন্ধু সুলভ। আজকালকার যুগে আমরা সবাই বন্ধু হতে চাই, কিন্তু মনের মতো বন্ধু কোথায় পাই বন্ধু? মানে আসলে কাজী নজরুল ইসলাম বলেন ওনার কিছু কিছু জায়গায় যে অনেকে স্বজন হয়ে উঠেছেন,
কিন্তু আপনজন হয়ে উঠতে পারিনি। এই যে আপনজন হয়ে ওঠা, বন্ধুর অভিনয় না করে, এইটা হচ্ছে সবচেয়ে বড় কথা। তো আমি আবারও কৃতজ্ঞতা জানাচ্ছি আমাদের নব্বইয়ের বন্ধু, নব্বইয়ের বন্ধনে যারা এই গ্রুপটিকে তৈরি করছে, এগিয়ে নিতে সবসময় নিরলস প্রচেষ্টা করছে, এবং আজকের এই যে প্রোগ্রামগুলোর, ঈদের যে প্রোগ্রামগুলোকে চমৎকার করে সাজিয়ে সকলকে আনন্দ দিতে যে চমৎকার একটা পরিকল্পনা তৈরি করেছে আমাদের রাজমিলন, তাকে আমি আমার পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ এবং ভালোবাসা জানাচ্ছি। আমরা চলে যাব এখন আমাদের বন্ধু মনির কাছে। মনি, তুমি একটু তোমার সুন্দর করে পরিচয়টা দাও ভাই, কেননা আমরা তো তোমাকে ওইভাবে জানি না, মানে আমরা আসলে কেউ কাউকে জানি না। এবং তুমি কি উপস্থাপন করবে সেটা উপস্থাপন করো প্লিজ। ধন্যবাদ মুন্নিকে, এবং ধন্যবাদ জানাই প্রথমে যাদের যারা এই সুযোগটা করে দিয়েছে, যে আমাদের যে বন্ধুত্বের যে বন্ধনটাকে যারা তৈরি করার পিছনে কাজ করছে, তাদের সবাইকে ধন্যবাদ জানাই। এবং ধন্যবাদ জানাই আজকে এই অনুষ্ঠান যারা দেখছেন বা যারা দেখছে আমাদের বন্ধুরা, প্রত্যেককে আমার অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং আমি আমার পরিচয়টা আসলে, আমি ঠাকুরগাঁ জেলার উপজেলার বেসরকারি কলেজের অধ্যাপনা করি। আমার ওয়াইফ, আমার বউ একটা সরকারি স্কুলের শিক্ষিকা, সরকারি স্কুলের শিক্ষিকা, পাশাপাশি আমার দুটা সন্তান। হ্যাঁ, তো সব মিলে আল্লাহ অনেক ভালো রেখেছে। এবং আসলে এই করোনাকালীন সময়ে আমরা যখন অনুষ্ঠান করছি, এই সময়ে অনেক বন্ধু বান্ধব এবং দেশে বিদেশে অনেকে হাসপাতালে, অনেকে বিভিন্ন জায়গায় আহাজারি করছে, অনেকে সুস্থতা, তাদের সুস্থতা কামনা করছি। এবং সর্বোপরি মহান আল্লাহর কাছে আমি প্রার্থনা করছি, আল্লাহ আমাদেরকে আবার সেই সুন্দর পৃথিবী তৈরি করে দাও, আমরা সবাই ভালো থাকি। সবাই ভালো থাকা মানে আসলে ভালো থাকা। এবং আমি এবং আজকে যে সঞ্চালক বন্ধু মুন্নিকে ধন্যবাদ আজকের এই অনুষ্ঠানের সঞ্চালনের জন্য, এবং আমাকে এই অনুষ্ঠানে আমন্ত্রণ জানার জন্য সকল যারা আজকে আয়োজক এই অনুষ্ঠানে, তাদেরকে ধন্যবাদ জানাই। আমি আজকে কবিতা আবৃত্তি করব। কবিতা, প্রথমে যে কবিতাটা আবৃত্তি করতে চাই সেটা হচ্ছে খুব কমন একটা কবিতা, যে কবিতাটা আসলে আমাদের মন ছুঁয়ে যায়। সুনীল গঙ্গোপাধ্যায়ের কেউ কথা রাখেনি, কবিতাটি আবৃত্তি করার চেষ্টা করছি। কেউ কথা রাখেনি, ৩৩ বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় বস্তু নেই, তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরা থেকে শুনিয়ে যাবে। তারপর তবে চন্দ্রভূত অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বস্তমি আর এলো না। ২৫ বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হ দাদা ঠাকুর, তোমাকে আমি ৩ প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ঘুমোর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথায় ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় ৩ প্রহরের বিল দেখাবে? একটা রয়্যাল বিল কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষছে লস্কর বাড়ির ছেলেরা। ভিখারীদের মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি, ভেতরে রাস উৎসব, অবিরল রঙের ধারায় সুবর্ণ কঙ্কন করা রমণীরা কত রকম আমার দিকে তার কেউ চায়। বাবা আমার কাছে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়েল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আদরের গন্ধ।
ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত সারের চোখে বেঁধেছে লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নির্পত্র। তবু তুমি কথা রাখি, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখন সে যে কোনো নারী, কেউ কথা রাখেনি। 33 বছর পেরিল, কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। ধন্যবাদ মনি। খুব সুন্দর একটি কবিতা শুনলাম। কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না। প্রত্যেকটা কবি আসলে খুব মানে ভেতরে এক ধরনের জ্বালা নিয়ে কবিতা লেখেন। আনন্দ থাকে, প্রেম থাকে, ভালোবাসা থাকে, আবার জ্বালাও থাকে। জ্বালার ভীষণ সুন্দর একটা রূপ কবিতার মধ্য দিয়ে প্রকাশ পায়। আমরা আসলে কবিতা শুনছি, কিন্তু আমাদের অন্য বন্ধুগুলো নানান ব্যস্ততায় হয়তো আমাদের সাথে এখনো যুক্ত হতে পারে নাই, তাপস গোস্বামী এবং মনোয়ারুল কবির। কেননা ওরা আমার সাথে আজ যোগাযোগ করেছিল, আজ কথা হয়েছে ওদের সাথে আমার ফোনে, কিন্তু কোনো কারণে কেন জানি না ওরা এখনো উপস্থিত হয়নি। আশা করবো হয়তো খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে। আমরা এই সময়ের মধ্যে আমরা তিনজন একটুখানি চালিয়ে নিই। আমার জুথি, তুমি উপস্থাপন করো তোমার আরো একটি কিছু কবিতা বা ভালো লাগার কিছু। জুথি মিউট করা আছে। জুথি তুমি একটু। সাদমান, হ্যাঁ আসছি বোধ হয়, না শুনতে পাচ্ছ মুন্নি? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে, তুমি বলো। আচ্ছা মুন্নি, এই কবিতাটা আসলে কার লেখা আমি জানি না, তুমি বলতে পারবে কিনা, আমি পাইনি কবিতাটা। আচ্ছা, আমি একটা তুই চাই। হ্যাঁ, কবিতাটা আসলে আমি জানি না, সংগৃহীত আর কি পেয়েছি, নামটা জানি আমি শ্রীজাত আমি আছে। মুনমুন চ্যাটার্জির কণ্ঠে বহুবার ও তো কবিতাটি আবৃত্তি শুনেছি। করেছে, ওর হ্যাঁ, আবৃত্তিটা কিন্তু শুনেছি, কিন্তু শ্রীজাত আমি একটা। সব জায়গায় আছে যে শ্রীজাত, আসলে শ্রীজাত এটা রচয়িতা না আর কি। হ্যাঁ, আচ্ছা, যাই হোক, আমি কবিতাটা ভালো লাগে কবিতাটা আমার। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, আবৃত্তি খুব করছি। সুন্দর কবিতা। একটা সত্যিকারের তুই চাই, একটা সত্যিকারের তুই চাই, যে জানবে আবার পুরো ভিতরটা, জানবে আমার লুকোনো সব দোষ, আমার বদমাইশি, আমার নোংরামি, আমার কলঙ্ক, যে নিজ থেকে আমার ভুলগুলোর অংশীদার হবে, আমার পাপগুলোকে অর্ধেক করে লিখে নিবে নিজের খাতার নতুন পাতায়। আমি এমন একটি তুই চাই, যাকে আমি নির্দ্বিধায় উপহার দেব আমার সব অনিয়ম, আমার অপরগতা, আমার বদাভ্যাস, উচ্ছৃঙ্খলতা। আমি পিঠ চাপড়ে তার কাঁধে তুলে দেব আমার অসহায়ত্বের ঝুলি, আমার একাকিত্ব, আমার নিঃসঙ্গতার কষ্ট, আমার দুশ্চিন্তা, আমার হতাশা, সবগুলো ঝাড়ুদারের মতো কুড়িয়ে নিয়ে সে বাঁধবে মস্ত বড় এক বস্তা। তারপর ফুলের মতো মাথায় করে বয়ে নিয়ে যাবে সেই সব অভিশাপ, আর হাসতে হাসতে বলবে, ভীষণ ভারী রে, কি করে এতদিন বইলিয়ে বোঝা। তারপর ঠিকানা ছাড়া পথে হাঁটতে থাকবে অসীম সমুদ্র পর্যন্ত, সাগর পাড়ে সে প্রচন্ড শক্তিতে ছুঁড়ে ফেলে দিবে সেই বোঝা। ঠিক সাগরের মাঝখানে হারিয়ে যাবে আমার সব অভিশাপের ঝুলি। আমি ঠিক এরকম একটা তুই চাই, যে কোনোদিন তুমি বা আপনিগুলোর মাঝে হারিয়ে যাবে না। খুব সুন্দর একটি প্রেমের কবিতা শুনলাম। ভালোবাসার মানুষের জন্য আকুতি। আসলে ভালোবাসা তো এমনই, সত্যিকারের ভালোবাসার মানুষের জন্য জীবন ভরি আকুতি থাকে। কেউ প্রকাশ করে, কেউ করে না। কেউ নীরবে কাঁদে, কেউ আবার মানে কোথাও কোথাও বলেও ফেলে। যাই হোক, এগুলো থাকবেই, এগুলো অস্বীকার করবার কিছু নেই। যারা অস্বীকার করে তারা হয়তো এগুলো লুকোচুরির খেলা। আমরা মনি, তুমি তোমার হচ্ছে যে স্কুল কলেজ সবই হচ্ছে ঠাকুরগাঁয়। জি, হ্যাঁ হ্যাঁ, ঠাকুরগাঁও। আচ্ছা আচ্ছা, আর তুমি শিক্ষকতা করছো এখন ঠাকুরগাঁতেই, তাই তো? না না, আমি হ্যাঁ এখান থেকে ঢাকা কলেজ থেকে অনার্স মাস্টার্স করছি। আচ্ছা আচ্ছা। আমরা কবিতা শুনছি, ভীষণ সুন্দর সুন্দর সব কবিতা। এবার মনি আমাদের আরো একটি কবিতা শোনাবে। মনি, তুমি একটি কবিতা শোনাও। এবারে কবিতা আমার মেঘ বালিকার জন্য রূপকথা। কবি দৈবেশ্বরী লিখেছে, প্রেমের কবিতায় বলা যায় কিছুটা। আমি যখন ছোট ছিলাম, খেলতে যেতাম মেঘের দলে। একদিন এক মেঘ বালিকা প্রশ্ন করলো কৌতূহলে, এই ছেলেটা নাম কি রে তোর?
আমি বললাম, কুসমন্ত, মেঘবালিকা রেগে আগুন, মিথ্যে কথা, নাম কি অমন হয় কখনো? আমি বললাম, নিশ্চয়ই হয়, আগে আমার গল্প শোনো। সে বলল, শুনবো রাজা, সেই তো রানী, সেই তো রাজা, সেই তো একই ঢাল তলোয়ার, সেই তো একই রাজার কুমার পঙ্খিরাজ, শুনবো না আর, ওসব বাজে। আমি বললাম, তোমার জন্য নতুন করে লিখবো তবে। সে বলল, সত্যি লিখবি? বেশ, তাহলে মস্ত করে লিখতে হবে, মনে থাকবে, লিখিয়ে কিন্তু আমায় দিবি। আমি বললাম, তোমার জন্য লিখতে পারি এক পৃথিবী। লিখতে লিখতে লেখা যখন সবে মাত্র 2-4 পাতা, হঠাৎ তখন ভূত চাপলো আমার মাথায়। খুঁজতে খুঁজতে চলে গেলাম ছোট্টবেলার মেঘের মাঠে। গিয়েই দেখি চেনামুখ তো একটিও নেই এ তল্লাটে। একজনকে মনে হলো, ওই মধ্যে অন্যরকম। এগিয়ে গিয়ে বলি তাকেই, তুমি তুমি কি সেই মেঘবালিকা? তুমি কি সেই? সে বলেছে, মনে তো নেই, আমার সব মনে তো নেই। আমি বললাম, তুমি আমায় লেখার কথা বলেছিলে। সে বলল, সঙ্গে আছে, ভাসিয়ে দাও গায়ের ছিলে। আর হ্যাঁ শোনো, এখন আমি মেঘ নই আর, এখন সবাই এখন বৃষ্টি বলে ডাকে আমায়। বলেই হঠাৎ এক পশলায় আমায় পুরো বিছিয়ে দিয়ে অন্য অন্য বৃষ্টি বাদল সঙ্গে নিয়ে মিলিয়ে গেল দূরে, কোথায় দূরে দূরে। বৃষ্টি বলে ডাকে আমায়, বৃষ্টি বলে ডাকে আমায়, আপন মনে বলতে বলতে আমি কেবল বসে রইলাম, যে একসা কাপড় জামায় গাছের গোলায় বসে রইলাম, বৃষ্টি নাকি মেঘের জন্যে। এমন সময় অন্য একটি বৃষ্টি আমায় চিনতে পেরে বলল, তাতে মন খারাপের কি হয়েছে? যাও, ফিরে যাও, লেখো আবার। এখন পুরো বর্ষা চলছে, তাই আমরা সবাই এখন নানান দেশে ভীষণ ব্যস্ত। তুমিও যাও, মন দাও গে তোমার কাছে। বর্ষা থেকে ফিরে আমরা নিজেই যাব তোমার কাছে। এক পৃথিবী লিখবো আমি, এক পৃথিবী লিখবো বলে ঘর ছেড়ে সেই বেরিয়ে গেলাম। ঘর ছেড়ে সেই ঘর বাঁধলাম গহীন বনে, সঙ্গী শুধু কাগজ কলম। একাই থাকবো, একাই দুটো ফুটিয়ে খাবো, ধুলো বালি 2-1 মুঠো, যখন যারা আসবে মনে তাদের লিখবো, লিখে যাব। এক পৃথিবীর 100 রকম গল্প দেখার সাধ্য থাকবে, যেরূপ কথার সেরূপ কথা আমার একা। ঘাড় গুজে দিন লিখতে লিখতে, ঘাড় গুজে রাত লিখতে লিখতে, মুছেছে দিন মুছেছে রাত, যখন আমার একবার হাত অসার হলো, মনে পড়লো সাল কি তারিখ, বছর কি মাস, সেসব হিসেব আর রাখিনি। লেখার দিকে তাকিয়ে দেখি, এক পৃথিবী লিখবো বলে একটা খাতাও শেষ করিনি। সঙ্গে সঙ্গে ঝমঝমিয়ে বৃষ্টি এলো খাতার উপর, আজীবনের লেখার উপর। বাইরে তখন গাছের নিচে নাচছে ময়ূর আনন্দিত। এ গাছ ও গাছ, উঠছে পাখি, বলছে পাখি, এই অরণ্যে কবির জন্য আমরা থাকি। বলছে ওরা, কবির জন্য আমরা কোথাও, আমরা কোথাও, আমরা কোথাও হার মানিনি। কবি তখন কুটির থেকে তাকিয়ে আছে অনেক দূরে, বনের পরে, মাঠের পরে, নদীর পরে, সেই যেখানে সারা জীবন বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, সেই যেখানে কেউ যায়নি, কেউ যায় না কোনো দিনেই। আজ সে কবি দেখতে পাচ্ছে, সেই দেশে সেই ঝর্ণা তলায় এদিক ওদিক ছুটে বেড়ায়, সোনায় মরা মেঘ হরিণী, কিশোর বেলার সেই হরিণী। ধন্যবাদ। ওগো বৃষ্টি আমার চোখের পাতা ছুঁয়ো না, আমার এত স্বাদের কান্নার দাগ। না না, হচ্ছে না, হচ্ছে না, মোটেও হচ্ছে না। ওয়াই 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 শুনলে পারে একদম বয়কট করবে, আমাকে বলবে মুন্নি রাজশাহী থেকে বেরিয়ে যা, রাজশাহীতে রাখবে না। মানে তোমার সে বৃষ্টি শুনে মানে বৃষ্টির গান গাইতে ইচ্ছে করছে। আহা, এই মানে বৃষ্টি, বর্ষা, চোখ, নয়ন, কত কি নিয়ে গান। সামনে কাজী নজরুল ইসলামের হচ্ছে যে জন্মদিন আসছে,
কত যে গান আছে বিভিন্ন রকমের, যদিও আমি এটা আধুনিক গাইলাম, কিন্তু একটু একটু করে মনে হচ্ছে গানও গাই কবিতার সাথে সাথে। পারি না হেরে গলা ছেড়ে দিয়ে, এখন অবশ্য সেই নাই। মানে মানে আমরা যদি ওই যে একটু মন্তব্যগুলো একটু করতাম আর কি, বন্ধুরা হ্যাঁ, লিখছে। আমি বন্ধুদের মন্তব্যগুলো জুথি একটু করে পড়ো তো। আমার এখান থেকে মন্তব্যগুলো কেন জানি না আমি দেখতে পাচ্ছি না। আমাদের যে সমস্ত বন্ধুরা মন্তব্য করছেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং ভালোবাসা, বাট আমার কেন জানি এখানে মন্তব্যগুলো আসছে না। জুথি মাঝে মাঝে একটু পড়ে দিও। আর হচ্ছে যে ভীষণ রকমের সুন্দর একটি কবিতা শুনলাম, অসাধারণ একটি কবিতা মনি আমাদেরকে শোনালো, মেঘবালিকা জন্য রূপকথা এই কবিতাটি। তো আসলে আমাদের কবিতার আজকে প্রোগ্রামটি চলছে, সেই কবিতায় অন্যান্য বন্ধুরা এখনো যোগ দেননি, আমরা এই কবিতা একটু শোনাই। আমি একটি কবিতা তোমাদের শোনাই, ভীষণ ইচ্ছে করছে। বুদ্ধদেব বসুর চিল্কাই সকাল, যদিও সকালবেলা নিয়ে লেখা, আর আমাদের রাত্রে প্রোগ্রাম হচ্ছে, তবু আমি কবিতাটি পড়বো, আমার খুব একটু ভালো লাগার কবিতা। কি ভালো আমার লাগলো আজ এই সকালবেলা, কেমন করে বলি। কি নির্মল নীল আকাশ, কি অসহ্য সুন্দর, যেন গুণীর কণ্ঠে অবাধ উন্মুক্ত তান দিগন্ত থেকে দিগন্তে। কি ভালো আমার লাগলো এই আকাশের দিকে তাকিয়ে, চারদিক সবুজ পাহাড়ে আঁকা বাঁকা কুয়াশায় ধোঁয়াটে, মাঝখানে চিল্কা উঠছে ঝিলকিয়ে। তুমি কাছে এলে, একটু বসলে, তারপর গেলে ওর দিকে। স্টেশনে গাড়ি এসে দাঁড়িয়েছে তাই দেখতে। গাড়ি চলে গেল। কি ভালো তোমাকে বাসি, কেমন করে বলি। আকাশে সূর্যের বন্যা, তাকানো যায় না। গরুগুলো এক মনে ঘাস ছিঁড়ছে, কি শান্ত। তুমি কি কখন ভেবেছিলে এই হ্রদের ধারে এসে আমরা পাবো যা এতদিন পাইনি। রূপলে জল শুয়ে শুয়ে স্বপ্ন দেখছে, সমস্ত আকাশ নীলের স্রোতে ঝরে পড়ছে তার বুকের উপর সূর্যের চুম্বনে। এখানে জ্বলে উঠবে অপরূপ ইন্দ্রধনু, তোমার আর আমার রক্তের সমুদ্রকে ঘিরে। কখনো কি ভেবেছিলে কাল চিল্কায় নৌকোয় যেতে যেতে আমরা দেখেছিলাম দুটো প্রজাপতি কত দূরে থেকে উড়ে আসছে জলের ওপর দিয়ে। কি দুঃসাহস, তুমি হেসেছিলে, আমার কি ভালো লেগেছিল তোমার সেই উজ্জ্বল অপরূপ মুখ। দেখো দেখো কেমন নীলে আকাশ, তোমার চোখে কাঁপছে কত আকাশ, কত মৃত্যু, কত নতুন জন্ম। কেমন করে বলি। বন্ধুরা ফাঁক পেয়ে অন্য বন্ধুদের ফাঁকে আমি কিন্তু বলে ফেললাম। আমাদের মাঝে আরো একজন বন্ধু উপস্থিত হয়েছে দেখতে পাচ্ছি। বন্ধু, তোমার নাম বলে তাপস গোস্বামী নাকি মনোয়ারুল কবির? মনোয়ারুল কবির কে আমার আমাদের সাথে এখনো বন্ধু যুক্ত হয়েছে? আমি মনোয়ারুল কবির, হ্যাঁ হ্যাঁ, মনোয়ারুল কবিরকে দেখতে পাচ্ছি। বন্ধু, তোমার পরিচয় দাও, আমাদের সাথে যুক্ত হওয়া, ভীষণ তোমাকে স্বাগত জানাচ্ছি। শুভ কথায় শুভ চিন্তায় সহৃদয়ে সম্ভাষণ, এসো অতিথি করি বরণ আজ খুশি খুশি দিন। শুভ জীবন করি কামনা, অক্ষয় হোক এই স্মৃতি, অক্ষয় হোক এই প্রীতিবন্ধন, অক্ষয় হোক পুনর্মিলন। আজকে আমরা খুব আনন্দের দিন কাটাচ্ছি, ঈদের দিন কাটাচ্ছি, সেই ছোট্টবেলায় ফিরে গেছি। আহ মনোয়ারুল কবির, প্লিজ তুমি তোমার পরিচয় দিয়ে তোমার উপস্থাপন করো। প্রথমে আসলে তোমাকে ধন্যবাদ না দিয়ে পাচ্ছে না, তুমি যে বাংলার প্রভাষক এতে বোঝা যায়। ও আল্লাহ খুদা। বাংলার মানে বাংলার এত সুন্দর সংমিশ্রণ সঞ্চালনা, আমি খুব মুগ্ধ আর কি। থ্যাংক ইউ সো মাচ। অনেক ভালো, ওয়েলকাম। আমি তোমাদের এই ঈদ আনন্দতে একটু ভিন্ন মত প্রকাশ করছি, যেহেতু আজকে বৈশ্বিক মহামারী প্লাস হলো মুসলমানরা আজকে জর্জরিত। আমরা সবাই জানি ফিলিস্তিনি মুসলমান খুব নির্যাতিত ইসরায়েল দ্বারা, আরব দেশ অশান্ত। তো আমরা ঈদ পালা পার্বণ পার হয়ে মনে হয় একটা গ্যাপে এই নৃশংস বর্বরোচিত হামলাগুলো আমরা দেখছি আর কি। তো ঈদের আনন্দটা আমার কাছে কেমন যেন ম্লান হয়ে গেছে আর কি। তো আমি ওই আজকেও আমার কবিতার খাতাগুলো আমি হারিয়ে ফেলেছি, তবে বর্তমান সিচুয়েশনে, বর্তমান বৈশ্বিক মহামারীর ভিতরে একটা খুব পরিচিত, আমার একটা সুন্দর খুব প্রিয় একটা কবিতা তোমাদের শোনাবো। তোমাদের
ধৈর্যচ্যুতি যদি না ঘটে আর কি। আর অন্যদের সাথে আসলে আমি খুবই আমার যারা ক্লোজ বন্ধু তাদের সাথে তো 90-এর বন্ধনে অ্যাড হয়েছে। আমার যারা ক্লোজ বন্ধু এরা জানে রাজশাহী ইউনিভার্সিটিতে যারা ছিল, তুমি নাম বললে চিনবে কিনা সেটা হলো মেজবাউল হক, ও বর্তমানে জাজ জয়পুরহাটে আছে। তারপরে সাদত হোসেন, সেও চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, ও ঢাকাতে বোধহয় আছে এখন যশোরে। সাদত হোসেন এই 90-এর ইয়ারমেটে তোমার ল পড়ছে রাজশাহী ইউনিভার্সিটি থেকে। ওদেরকে হয়তো তুমি চিনবা। যাই হোক, দেখলেই চিনতে পারবো বোধহয়। হ্যাঁ, আমার গত দিনেও তোমার কবিতা আমার খুব ভালো লাগছে। আজকেও একটু আগে যে কবিতা ছন্দে তুমি সঞ্চালনা করো, এটা আসলে খুবই মুগ্ধ আমি। আর আমি এই কবিতার সাথে আর এখন ভুলে গেছি অনেক কিছু, কবিতার সাথে আমি নেই। তবুও এই তোমাদের 90-এর বন্ধনের সাথে অ্যাড হয়ে আমি এখন চেষ্টা করি আর কি। তো আমি এখন আমরা সবাই তাই, সবাই তাই। সবাই এখন কবিতা শুনবো কার? তোমার জ্যোতি, তোমার তোমারটাই শুনবো। আমার কবিতা মনোয়ারুল কবিরের শুনবো। কবির তুমি তোমার কবিতা বলো, এরপরে আমরা অন্য বন্ধুদের কাছে যাব, এরপরে মনির কাছে যাব, জুথির কাছে যাব, সবার কাছে যাব। আসলে আমার কবিতাটা বেশ বড়, হ্যাঁ, হ্যাঁ একটু বলো, সময় তুমি লাগবে, বললে শুনবো। তোমাদের লাগুক, তোমাদের বলো। একঘেয়েমি লাগতে পারে। এই জন্য এটা একটা গদ্য ছান্দিক কবিতা, আমার খুব প্রিয় একটা কবিতা, বর্তমান সময়কার একটা পরিচিত কবিতা, তোমরা হয়তো শুনে থাকবে। এটা আহ খন্দকার লেনিনের লেখা। উনি আহ, সম্ভবত এখন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট বা এই ধরনের কিছু হবে। উনি লিখছিল কবিতাটা, আমার খুব ভালো লাগে। তা আমি একটু চেষ্টা করি, হ্যাঁ। খন্দকার লেনিনের লেখা। আমি তো ভাবতেই পারি না, আমি তো ভাবতেই পারিনি এভাবে এসে আমাকে থেমে যেতে হবে। আমি তো ভাবতেই পারি নাই আমার সকল অহংকারের রণতরী দিনের পর দিন নোঙর ফেলে রাখবে ঘাটে। আমি তো ভাবতেই পারিনি আকাশ দাপানো আমার যত উড়োজাহাজ বৃদ্ধের মতো মাটি স্পর্শ করে পড়ে থাকবে। আমি তো ভাবতেই পারিনি বুর্জ খলিফার ছাদে বসে আমার আর ঘন ঘন জ্যোৎস্না দেখা হবে না। আমি তো ভাবতেই পারিনি আমার সর্দি কাশির অজুহাতে চলে যেতে পারবো না মাউন্ট এলিজাবেথ। আমি তো ভাবতেই পারিনি সদ্যকানা রেঞ্জ রোভারটি সাই সাই করে ধুলো ওড়বে না রাস্তায়। আমি তো ভাবতেই পারিনি আমার এই অসামান্য অবকাশে দুবাই, হংকং বা মরিশাসে ঘুরবো না নিশ্চিন্তে। আমি তো ভাবতেই পারিনি আমার রক্তচক্ষু সাদা হয়ে যাবে আজ, আমার ক্ষমতা এত অক্ষম হয়ে ধরা দেবে আমার বাহুতে। আমি তো ভাবতেই পারিনি আমার টাকা আর কথা বলবে না মিনিটে মিনিটে। আমি তো ভাবতেই পারিনি আমার অমুক ভাই তমুক ভাই, ভাইদের এত ভালোবাসা আর কোনো কাজে লাগবে না আমার। আমি তো ভাবতেই পারিনি আমার সশস্ত্র প্রহরীরা আমাকে ছেড়ে পালিয়ে যাবে। আমি তো ভাবতেই পারিনি আমার যত কৌশল, বাকপটুতা, স্মার্টনেস আর কথক কথা, সত্য মিথ্যার ভাগাড় এর মেশিন আর কাজ করবে না। আমি তো ভাবতেই পারিনি অ্যাডামস কর্নারে হেয়ার স্টিমে যা হবে না আর, আমার এই আজকের দীর্ঘ চুল আমাকেই কাটতে হবে। আমি যে আজ নরসুন্দর। আমি তো ভাবতেই পারিনি আমার প্রিয় পানশালায় জ্যাক লন্ডন ছুরি হাতে দাঁড়িয়ে থাকবে আমার খোঁজে। আমি তো ভাবতেই পারি না হ্যাং আউট মেক আউট টিট টিট খেলার দিন শেষ হয়ে যাবে এভাবে। আমার শত জন দামি প্রেমিকা আমার সাথেই বেইমানি করে আমার কোমরে লাথি মেরে ফুলন দেবীর দলে যোগ দেবে। আমি তো ভাবতেই পারিনি আমার ঘরের ববের আর অসমাপ্ত কাজ আমার এই সোনার হাতে হরহামেশাই করতে হবে। আমি তো ভাবতেই পারিনি আমার প্রিয় রেস্তোরাঁর স্টিম মাটন আলুনিয়ার ডাল ভাতে এসে পুছাবে পাতে। আমি তো ভাবতেই পারিনি
সন্ধ্যা রাতের ঝকমকে আলোয় চকচকে বেরিরা আমার কোল ছেড়ে পালাবে। আমি তো ভাবতেই পারিনি কথায় কথায় অফিসের কর্মচারী ড্রাইভারকে না দিতে পারবো গালি, না দিতে পারবো আঘাত, বা না পারবো ন্যায় অন্যায় হনন করে নিজের স্বার্থ হাসিল করতে। আমি তো ভাবতেই পারি নাই ওরা আমাকে জোর করে অনির্দিষ্ট ছুটিতে পাঠাবে এইভাবে। আমি তো ভাবতেই পারিনি আমি বাইরের মতো মাখনের মতো দামি সম্পর্ক ফেলে ঘরে এসে চুপ করে বসে থাকতে হবে। আমি তো ভাবতেই পারিনি আমার বাড়িতে আমার প্রিয় স্ত্রী সন্তানকে আমারই ভয় লাগবে, আমাকে দেখে ভয়ে পালাবে। আমি তো ভাবতেই পারিনি এভাবে এসে থমকে দাঁড়াতে হবে আমাকে আমার পূর্বপুরুষ ধর্মের কাতারে। আমি তো ভাবতেই পারিনি আমার প্রতিদিনের ধিক্কারের পুলিশ, ওই 2 টাকা দামের চ্যাটের বাল পুলিশ আমাকেই ভাত দেবে, গান শোনাবে, জানাজা দেবে, দাফন দেবে, অতঃপর একদিন পানটাও দিয়ে দিবে। আমি তো ভাবতেই পারিনি ওই পাগলা ডাক্তার আমাকে বাঁচাতে নিজের জীবন নিঃশেষ করে দেবে। আমি তো ভাবতেই পারিনি একজন পচা রাজনীতিক, একজন বাচাল সাংবাদিক আমার স্বাস্থ্য খাবার খবর দিয়ে ছুটতে ছুটতে ক্লান্ত হয়ে যাবে আমার দরজায় এসে। আমি তো ভাবতেই পারিনি কে হতে পারে, কে হতে পারে। আমি তো ভাবতেই পারি আমি মানুষ হয়েছিলাম, আমি তো ছিলাম যান্ত্রিক, বহু ব্যস্ত একজন। আমি আজ এসে দেখি আমার পৃথিবী, আমার জানালা, আমার বারান্দা বহুদিন পরে আমার ঘুম ভাঙে। আজ পাখির বারান্দায় এসে দাঁড়িয়ে আকাশের দিকে অজানা পাখিদের উড়ে উড়িতে দেখি, ভাবি আমি মানুষ, খুবই সামান্য একজন মানুষ, অসহায় আর দুর্বল। অবশেষে আমি কি মানুষ? ধন্যবাদ বন্ধুরা, তোমাদের ধৈর্যচ্যুতি ঘটেছে। এটা গদ্য ছান্দিক কবিতা, এটা আসলে ওইভাবে আবৃত্তি করতে পারি নাই, তবে আমার ভালো লাগে। অসাধারণ একটি কবিতা। খুব মোটেও মানে ধৈর্যচ্যুতি ঘটে নাই। বিদ্রোহী কবিতা এক প্রকার। খুব বাস্তব সময়ের প্রেক্ষাপটে লেখা। যারা আমরা কবিতা বুঝি তাদের কাছে প্রত্যেকটা কবিতা সম মানে মূল্যায়ন হওয়া উচিত, এবং আসলে খুব সুন্দর কবিতা। আমার তো ভীষণ ভালো লাগে। বন্ধু ওগো বড় বিষ জ্বালায়ে বুকে, বলতে পারি না তাই লিখে যাই কলমের আঁচড়ে। কাজী নজরুল ইসলামের লেখা। আর মাত্র 4 দিন পরেই আমাদের শ্রদ্ধেয় জাতীয় কবির জন্ম মানে বার্ষিকী। দেখো তার এই কবিতার মধ্য দিয়ে এই দুটো চরণের মধ্য দিয়ে কত কথা বুঝিয়ে দিয়েছেন। বন্ধু ওগো বড় বিষ জ্বালায় এই বুকে, বলতে পারি না তাই লিখে যাই কলমের আঁচড়ে। তো তুমি যে কবিতাটি বললে, এই কবিতার কিন্তু ইনি 2 লাইনে যা বুঝাতে চেয়েছেন, এখানে আমাদের এখন বর্তমানে যে কবি লিখেছেন এটি, সেই কথাগুলোই উনি স্পষ্ট ভাবে বলে গেছেন, বর্ণনা করে গেছেন। আসলে কলমের আঁচড়ে লেখা এইটি কিন্তু দুঃসাহস, এই দুঃসাহস কিন্তু সবার মধ্যে থাকে না। এই লেখার লিখতে চাইলেই যে লেখা যায়, অনেক কথা মনে আসে তোমার আমার, আমাদের বন্ধুদের বা আমাদের অনেকেরই, আমরা ভয়ে লিখতে পারি না, সাহস করে লিখতে পারি না। এক হচ্ছে যে লজ্জা পাই, 2 হচ্ছে যে যদি আবার কারাদণ্ডে দণ্ডিত হই কাজী নজরুল ইসলামের মতো, শেষ পর্যন্ত বুকের জ্বালা বুকে নিয়ে বাকরুদ্ধ হয়ে মরতে হবে। তো এগুলো কবিদের বহু কথা আছে আমরা জানি। মানে কাজী নজরুল ইসলামের প্রতি সামনে আসলে ওনার প্রতি ভীষণ রকমের শ্রদ্ধা রেখে আমি কথাগুলো বলছি। আমার ভীষণ প্রিয় একজন কবি। তো হচ্ছে যে আমরা এইবারে একটু জুথির কাছে যাই। বন্ধু জুথি, তুমি আমাদের কিছু শোনাও, এরপরে আমরা মনির কাছে যাব, পর্যায়ক্রমে আবার বন্ধুদের কাছে সবার সাথে একটু একটু করে যাব। বন্ধু জুথি, এবার কিছু বলো। তো এই জন্য জুথি, আমরা একটু অন্যভাবে মিউট করা আছে কি?
না না ঠিক মুন্নি আছে, শুনতে ওকে। পাচ্ছ? তুমি আচ্ছা হ্যাঁ মুন্নি, শোনা তুমি যাচ্ছে, বোধহয় তুমি কন্টিনিউ করো। কমেন্টস গুলো পড়তে পারছো না। এই মুহূর্তে কিন্তু আমাদের অনেক বন্ধু হ্যাঁ আমাদের সাথে জয়েন করেছে, বুঝছো? খুব ভালো লাগছে তুমি তুমি এই কবিতা শোনার আমার জন্য। হয়ে একটু বলে দাও না শোনা, হ্যাঁ, আমি ধৈর্য কেননা ধরে। হচ্ছে যে আমি দেখতে পাচ্ছি না, আমার এখানে অপশনটা আসছে না কেন বুঝতে পারছি না। আমাদের রংপুরে এক বন্ধু, বুঝছো, প্রায় সে, ওকে একদিন আমাদের আনতে হবে। ও খুব সুন্দর আবৃত্তি করে এবং সে স্বরচিত কবিতাও লিখে। নাজমা জামানও লিখেছে, খুব ভালো লাগলো। আসলে আমরা সবাই একটা তুই চাই, জানি না পাবো কিনা কোনোদিন, অপেক্ষা করব। একটা তুই এর জন্য ভালো লাগছে 3 বন্ধুকে। যাই হোক, আমাদের পলাশ আছে, রাজমিলন তো বারবার তোমার প্রশংসা করছে, আবৃত্তি প্রশংসা করছে। আমাদের সব আচ্ছা সময় সাথী মুন্নি, আচ্ছা ডেজি, ডেজি আছে আমাদের সাথে। আমাদের হিরণ কবির আছে, আমাদের গোলাম মোর্শেদ বাবু আছে, তারপরে কাজী হাবিব আছে, আমাদের বড়বাবু তো আছেই। সেই সাথে আছে আমাদের বুলবুল আছে, আমাদের অনেক অনেক বন্ধু। নাসরিন সুলতানা দীপা, দীপা আছে, নাজরিন সুলতানা দীপা, রাজশাহী থেকে, আচ্ছা দীপ্তি না দীপা। আচ্ছা, তো যাই হোক মুন্নি, আমি সবাইকে তোমার পক্ষ থেকে, আমাদের সবার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমাদের ঈদের প্রোগ্রামগুলো শেষ হয়ে যাবে। কয়েকদিন খুব ধৈর্য ধরে আমরা প্রোগ্রামগুলো দেখছিলাম, অপেক্ষা করছিলাম। আগামীতে আরো সুন্দর সুন্দর প্রোগ্রাম হবে। মুন্নি, আমি আবৃত্তি করছি এবার শুভদাস গুপ্তের একটি অবশ্যই। কবিতা, মেঘ বলল যাবি। হ্যাঁ, এটাও আমার খুব প্রিয় একটা কবিতা। আর তুমি যে কথাগুলো একটু আগে অবশ্যই বলছিলে না, যে অনেক কিছু করা হয় না, তবু একটা প্ল্যাটফর্ম পাইছি আমরা। আমরা একটা অবশ্যই প্ল্যাটফর্ম পেয়েছি বন্ধুদের মাঝে, এই যে একদম বলতে একদমই পারছি কবিতা পেয়েছি, কিন্তু একটা হ্যাঁ। একই যাই হোক, আমি একদম আবৃত্তি করছি। একে হ্যাঁ আবৃত্তি করো। আচ্ছা, মেঘ বলল যাবি, মেঘগুলো যাবি, অনেক দূরে গেরুয়া নদী, অনেক দূরের একলা পাহাড়, অনেক দূরের গহন সেবন, গেলেই দেখতে পাবি। যাবি, জানালা দিয়ে মুখ ঝুঁকিয়ে বলল সেবে, যাবি, আমার সঙ্গে যাবি। দিন ফুরিয়ে রাত ঘনাবে, রাত্রি গিয়ে সকাল হবে, নীল আকাশে উড়বে পাখি, গেলেই দেখতে পাবি। যাবি, শ্রাবণ মাসের একলা দুপুর, মেয়েগুলো যাবি, আমার সঙ্গে যাবি। কেমন করে যাব রে মেয়ে, কেমন করে যাব, নিয়ম বাঁধা জীবন আমার, নিয়ম ঘেরা এধার ওধার, কেমন করে নিয়ম ভেঙে এ জীবন হারাবো। কেমন করে যাব রে মেয়ে, কেমন করে যাব। মেয়ে বলল, দূরের মাঠে বৃষ্টি হয়ে ঝরবো, সবুজ পাতায় পাতায় ভালোবাসা হয়ে ঝরবো, শান্ত নদীর বুকে আনবো জলোচ্ছ্বাসের প্রেম, ইচ্ছে মতো বৃষ্টি হয়ে ভাঙবো, ভেঙে পড়বো। এই মেয়ে, তুই যাবি, আমার সঙ্গে যাবি। যাবো না মেয়ে, পারবো না রে যেতে, আমার আছে কাজের বাধা, কাজেই থাকি মেতে। কেবল যখন ঘুমিয়ে পড়ি, তখন আমি যাই, সীমার বাঘবনে ডিঙিয়ে দৌড়ে এক ছুটে পালাই, তখন আমি যাই। স্বপনে আমার গেরুয়া নদী, স্বপনে আমার সুনীল আকাশ, স্বপনে আমার দূরের পাহাড়, স্বপ্নে পাই। জাগরণের এই যে আমি, কৃতদাসের মতো, জাগরণের এই যে আমি এবং আমার জীবন, কাজ অকাজের সুতোই বোনা মুখোশ ঘেরা জীবন। তবুরে মেয়ে, যাও, একদিন ঠিক তোরই সঙ্গে, শ্রাবণের হাওয়ায় নতুন রঙে যাবরে মেঘ যাব, সেদিন আমি শিমুল পলাশ ভিজবো বলে যাব। পাগল হাওয়ায় উড়ে ধারায় আমার খুঁজে পাবো, যাবো রে মেঘ যাব, যাবো রে মেঘ যাব, যাবো রে মেঘ যাব। আমার গলা আজকে সমস্যা করছে, বুঝছো, ঠান্ডা লাগছে। খুব খুব সুন্দর, খুব সুন্দর, ভীষণ ভালো লাগা। মানে আমার তো কবিতা ভীষণ ভালো লাগে, শুধু কবিতা নয় গানও খুব ভালো লাগে। আমি তো মানে যাই হোক একটু কর্মব্যস্ত জীবনই কাটাই, হয়তো অনেকে জানো। তো এই একটুখানি ফাঁক পেলে, মানে ওই যে রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধা, 22 বছর এক চাকাতেই বাঁধা। তো আমার সংসার জীবন সামনের মাসের 2 তারিখে, জুনের 2 তারিখে 24 বছরে পদার্পণ করবে। তো ওই রাধার পরে খাওয়া, খাওয়ার পরে রাধা, 24 বছরে 100টাতেই বাঁধা। তো ওই রান্না করবার সময় এখন আমি কবিতা শুনি, গান করি, গান শুনি, এর বাইরে আর সময় করে বসবার কোনো সময় নেই যে বসে একটু চর্চা করব। তো এই যে একটা প্ল্যাটফর্ম আমরা পেয়েছি, 90-এর বন্ধনে রাজশাহীর যে বন্ধুরা আমরা একত্রিত হতে পেরেছি, আমাদের কিন্তু এই সময় আমাদের একটা মুখ্য সময় নিজেদেরকে আবার নতুন করে আবিষ্কার করবার। আমাদের হয়তো আর বড় শিল্পী হবার কোনো পথ নেই, আমরা হয়তো আর ওই জায়গাটায় পৌঁছতে পারবো না। মনের যে একটা জায়গা, অবচেতন মন যে স্বপ্নটা দেখে, আমার মনে হয় সেই জায়গাটার জন্য আমাদের আবার নতুন করে ভাবা দরকার।
প্রত্যেকের নিজস্ব জগৎ আছে, আমরা ছেলেরা হই আর মেয়েরাই হই, প্রত্যেকটা মানুষের মধ্যে এক ধরনের আমি আছে। সে আমিটাকে বাঁচানোর জন্য আমাদেরকে আবার এই 90-এর বন্ধনে জেগে উঠতে হবে, গাইতে হবে, নাচতে হবে, অভিনয় করতে হবে, আবৃত্তি করতে হবে, আমরা বন্ধুরা মিলে হই হই করবো, রই রই করবো, এরকম ভাবে আমাদের বড়দা মিলন আয়োজন করবে প্রোগ্রামের, আর আমরা সব আয়োজনে এরকম হই হুল্লোড় করবো। আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে তাপস গোস্বামী আমাদের বন্ধু এসেছে, বন্ধুকে সুস্বাগত জানাচ্ছি। তাপস গোস্বামী, আমরা তোমার অপেক্ষায় ছিলাম, তুমি তোমার পরিচয় দিয়ে আমাদের মাঝে তোমার কোনো পরিবেশন করো বন্ধু, তোমার জন্য আমরা অপেক্ষায় আছি। তাপস গোস্বামী। হ্যাঁ, সবাইকে শুভেচ্ছা। আমাকে শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছি। সবাইকে আমার পক্ষ থেকেও স্বাগতম। আসলে আমি অনেক একটু দূরে আমাকে আসতে হয়েছে আজকে, এই জন্য আমি সময়টা ঠিকমতো করতে পারলাম না, নাহলে তো আগে থেকে থাকতে পারতাম। অনেকটা দূর জার্নি করেছি আজকে। আসলে ঢাকা থেকে অনেকদিন ধরে বাড়ি আসা হয় না, এই জন্য আসলে বাড়িতে চলে এসেছি। যাই হোক, সময় না বাড়াই, আমার পরিবেশনা শুরু করি। আমার প্রিয় কবি জীবনানন্দ দাশ থেকে আমি পাঠ করছি। আমি যদি হতাম বর্ণহংস, বর্ণহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সেরি নদীর ধারে, ধান ক্ষেতের কাছে, ছিপ ছিপে স্বরের ভেতর এক নিরালা নীরে, তাহলে আজ এই ফাল্গুনের রাতে ঝাউয়ের শাখার পিছনে চাঁদ উঠতে দেখে আমরা নিম্নভূমি জলের গন্ধ ছেড়ে আকাশের রূপালী শস্যের ভেতর গা ভাসিয়ে দিতাম। তোমার পাখনায় আমার পালক, আমার পাখায় তোমার রক্তের স্পন্দন, নীল আকাশে খই ক্ষেতের সোনালী ফুলের মতো অজস্র তারা, শিরীষ বনের সবুজ রমস নীড়ে সোনার ডিমের মতো ফাল্গুনের চাঁদ। হয়তো গুলির শব্দ, আমাদের তির্যক গতিস্রোত, আমাদের পাখায় পিষ্টনের উল্লাস, আমাদের কণ্ঠে উত্তর হাওয়ার গান। হয়তো গুলির শব্দ আবার, আমাদের স্তব্ধতা, আমাদের শান্তি। আজকের জীবনের এই টুকরো টুকরো মৃত্যু আর থাকতো না, থাকতো না আজকের জীবনের টুকরো টুকরো সাথের ব্যর্থতা ও অন্ধকার। আমি যদি বনহংস হতাম, বনহংসী হতে যদি তুমি, কোনো এক দিগন্তের জল সিঁড়ি নদীর ধারে, ধান খেতে কাছে। অসাধারণ জীবনানন্দ দাশের কবিতা, শুনলেই যেন মনটা ছুঁয়ে যায়। আমাদের কবি, আমাদের নিজেদের কবি, আমাদের প্রকৃতির কবি। বাংলা সাহিত্যের মানে একদম আধুনিক যুগের পঞ্চপাণ্ডব বলতে যাদের মধ্যে একদম পঞ্চপাণ্ডবদের একেবারে মানে সামনে এলেই যার কথা প্রথমে মনে আসে তিনি হচ্ছেন জীবনানন্দ দাশ, যিনি প্রথম কবিতার মধ্যে আধুনিকতাকে, একেবারে গদ্যকে কিভাবে কবিতায় রূপ দেয়া যায়, কিভাবে সাধারণ মানুষকে একেবারে অতি সাধারণ করে কবিতায় উপস্থাপন করা যায়। লাশ কাটা ঘর, শালিক, চিল, ধানসিঁড়ি, একদম জীবনের কথা বলে। একটি নারীর চুলের মধ্যে তার যে ভালোবাসা, চোখের মধ্যে, চোখকে তুলনা করছে কাকের বাসার সাথে, কাকের বাড়ি তো ভাই আমরা দেখি কি রকম, অথচ সেইখানে সে শান্তি খুঁজে পাচ্ছে। এই যে মানুষের শান্তিটা কোথায়, কোথায় গেলে মানুষ শান্তি পাবে, একমাত্র সেই ওই যে আমি একটু আগে বললাম আমি লুকিয়ে আছে, সে আমিই জানি। জীবনানন্দ দাশ তাই জন্যে এই রাজশাহীর বনলতা সেন, নাটোরের বনলতা সেনের সেই চোখের মধ্যে শান্তি খুঁজে পেয়েছিলেন। পৃথিবীময় ঘুরে, মানে সিংহল সমুদ্র থেকে নিশীথের অন্ধকারে মালয় সাগরে অনেক ঘুরেছি আমি বিম্বিসার অশোকের ধূসর জগতে। এই যে এত বিশ্বময় ঘুরে ফিরে কোথাও শান্তি পেলে না, ওই কাকের চোখের মতো নাকি দেখতে নাটোরের বনলতা সেন, সেখানেই চুল তার কবেকার অন্ধকার বিদিশারে নিশা, মুখ তার শ্রাবস্তির কারুকার্য।
আহা কি বর্ণনা। যাই হোক, আমি কোথায় থেকে কোথায় যাচ্ছি। আমরা এবার আসবো মনির দারুণ কাছে। বললে। দারুণ বললাম কিনা জানি না। আসলে দেখো, আমরা বন্ধুরা একত্রিত হয়েছি, কি অসাধারণ ভালো লাগা। আমাদেরকে শুনছে কে দেখছে জানি না, আমাদের 90 বন্ধুরাই দেখছে। আর আমরা কি, আমি তো মনে হচ্ছে একেবারে সেই টিনেজার লাইফে এখন, সেই ষোড়শী একেবারে। তো ওইরকম ভাবে আমাকে দেখেও বুঝছো, আমি আমি সবসময় এরকম। খুব আমার কলেজে গেলে পরে আমার টিচাররা বলে, ম্যাডাম আপনার কি কখনো বয়স হবে না, আপনি এরকম কমলা লাল সারা জীবন পড়বেন কিভাবে, কত এর আর কতকাল চালাবেন কমলা লাল। তো আমি বলি যে ভাই যত বুড়ো হব ততই আমি কমলা লাল পড়বো, কেননা এটা মনের মানে আমিত্বকে আরো সজীব করে তোলে। আমরা এইবার হ্যাঁ, মনির সত্যি কাছে কথা। যাব। তাই না? আহ, আসলে তো সুখ ধন্যবাদ। দুঃখ মিলেই জীবন, এটা না হয় কাপড়ের মধ্য দিয়ে ঢাকা পড়ে থাকলো। আহ, মনি, আমরা তোমার কাছে একটু আহ, কবিতা যাই। মনি, ধন্যবাদ। আহ, অন্য যে একজন কথা বলে বাকিটা যদি মিট করে রাখি তাহলে একটু সুবিধা হয় আর কি। জি। আমি বলতে চাই আসলে আমরা তো বিভিন্ন কবিতা, বিভিন্ন ধাঁচের কবিতা শুনতাম, ভালোবাসার কবিতা, দুঃখের কবিতা। তো আমি এবার একটু অন্য ধাঁচের একটা কবিতা, মানে আহ, ছেলে মেয়ে বা পুরুষ মহিলা বাদক আরেকটা আছে যেটা মানে কি বলি ক্লিপ লিঙ্গ বা যে ইয়াটা, এদের নিয়ে একটা কবিতা আছে। এই কবিতাটা আমার খুব ভালো লাগে, আহ, মানে হিজড়াদের নিয়ে। তাই এই কবিতাটা শুনলে ভালো লাগবে সবারই। হাওড়া স্টেশনের প্ল্যাটফর্মে দাঁড়িয়ে আছে সেই পাগল, পৃথিবীর সমস্ত পাগলের রাজা হয়ে সে উলঙ্গ। কেননা উন্মাদ উলঙ্গ হতে পারে, তাতে প্রকৃতির তাল ভঙ্গ হয় না কখন। পাশে প্রবৃত্তি, ব্যস্ত মানুষের হুড়োহুড়ি, সকলেই কোথাও না কোথাও পৌঁছতে চায়। তারই মধ্যে মূর্তিমান ব্যতিক্রম, ইদানিং অযাত্রী উদাসীন মাঝারি বয়স, লম্বা জট পাকানো মাথা, তার নাম নেই। কে জানে আমৃত্যু আছে কিনা, অথচ শরীর আছে সুতুহীন দেহখানি, দেহ সচেতন করে তোলে। পেটা বুক, খাঁজ কাটা কোমর, অজানা লম্বিত বাহু এবং দীর্ঘ পুরুষাঙ্গ চুলের জঙ্গলে ঘেরা। পুরুষ শ্রেষ্ঠের মতন দাঁড়িয়ে আছে ভিড়ে, যেন সদর্পে সন্ন্যাসী হলেও কোনো মানে থাকতো, কেউ হয়তো প্রণাম জানাতো। কিন্তু এই শারীরিক প্রদর্শনী এতই অপ্রাসঙ্গিক, টিকিট বাবুরাও বাধা দেয় না, রেল রক্ষীরাও মুখ ফিরিয়ে থাকে। ফিল্মের পোস্টারে নারী পুরুষের সঙ্গে সরে যাওয়ার উপায় নেই, অপর নারী পুরুষরাও তাকে দেখেও দেখে না। তার পাশ দিয়ে যেতে যেতে একটু নেমে সারা হয়ে আবার ঘুরে চলে যায়। শুধু মায়ের হাত ধরা শিশুর চোখ বিস্ফোরিত হয়ে ওঠে, একটি আপেল গড়িয়ে যায় স্টেশনের পাশ দিয়ে। ঠিক সে সময় বস্তাবন্দি চিঠির স্তূপের পাশ দিয়ে দাঁড়িয়ে এসে দাঁড়ায় দুটো হিজড়ে। নারী বেশে ওরা নারী নয়, এবং সবাই জানে ওদের বিস্ময় বোধ থাকে না। তবু হঠাৎ ওরা থমকে যায়, পরস্পরের দিকে তাকিয়ে অদ্ভুত বিহ্বল চোখে, যেন ওদের পা মাটিতে গেঁথে গেল। সার্চ লাইটের মতো চোখ ফেরালো পাগলটির শরীরে, সেই অপ্রয়োজনীয় দম শরীর, নির্বিকার পুরুষাঙ্গ যেন ওদের সপাং সপাং করে চাবুক মারে। সূর্য থেকে গল গল করে ঝরে পড়ে কালি। এই যেন এই যেন আছেও নেই যুক্তিহীন বৈষম্যে প্রকৃতি দুর্দান্ত নিষ্ঠুর হয়ে ওঠে। দুটি হিজড়ে অসম্ভব তীব্র চিৎকার করে ওঠে, ধর্মীয় সঙ্গীতের মতো ওরা কাঁদে, দু হাতে মুখ ঢাকে, বস করে রাখে মাটিতে, এবং টুকরো টুকরো হয়ে ভেঙে মিশে যায় নশ্বর ধুলোয়। অল্প দূরে সিগারেট হাতে আমি এই দৃশ্য দেখি। ধন্যবাদ। খুব সুন্দর একটি কবিতা শুনলাম, ক্লিবলিঙ্গ, থার্ড জেন্ডার দিয়ে। আসলে আমরা সবাই মানুষ, আমাদের সে দৃষ্টিকোণ থেকে তাদেরও দেখা উচিত। আমরা আশা করব যে আমরা সেই জায়গা থেকে তাদের বিচার করব এবং তাদের সেই জায়গায় সম্মান দিব। আসলে তারা খুব সামাজিকভাবে বঞ্চিত, আমরাও অবহেলা করি। আমরা পরবর্তী আরো একটি বন্ধুর মানে কাছে কবিতা শুনবো, মনোয়ারুল কবিরের কাছে এবার একটি কবিতা শুনি। মনোয়ারুল কবির, তুমি আমাদের একটি কবিতা শোনাও। আসলে কবিতা তো স্বাধীন, কবিতা কোনো বাধাকে অস্বীকার করে না, স্বীকারই করে না। এটা তুমি ভালো করে জানো, কবিতা কোনো বাধাকে স্বীকার করে না।
আর প্রত্যেকটা কবিতায় এক একটা মেসেজ, যে মেসেজটা আমাদের এই সমাজকে নিয়েই, সে দারিদ্র বলো, সে উচ্চবিলাসী কারোর কথা বলো, যে কাউকে না বলো না কেন, তেমনই একটা কবিতা তারাপদ রায় লিখেছেন, দারিদ্র রেখা। এটা হয়তো মনে শুনে থাকবে। দারিদ্র রেখা শুনছো তুমি? শুনেছি মনে হয়, এই মুহূর্তে মনে হচ্ছে না, তবে মনে আসছে না। যাই হোক, একটু আমি আবৃত্তি করার চেষ্টা করি। হ্যাঁ, অবশ্যই। কবিতাটি আমার অনেক আগের আবৃত্তি করা, এখন একটু চেষ্টা করি। আমি নিতান্ত গরিব ছিলাম, খুবই গরিব। আমার ক্ষুধার অন্ন ছিল না, আমার লজ্জা নিবারণের কাপড় ছিল না, আমার মাথার উপরে আচ্ছাদন ছিল না। অসীম দয়ার শরীর আপনার। আপনি এসে আমাকে বললেন, না, গরিব কথাটি খুব খারাপ, ওতে মানুষের মর্যাদা হানি হয়, তুমি আসলে দরিদ্র। অপরিসীম দারিদ্র্যের মধ্যে আমার কষ্টের দিন, কষ্টের দিন দিনের পর দিন আর শেষ হয় না। আমি আরো জীর্ণ, আরো ক্লিষ্ট হয়ে গেলাম। হঠাৎ আপনি আবার এলেন, এসে বললেন, দেখো, বিবেচনা করে দেখলাম দরিদ্র শব্দটি ভালো নয়, তুমি হলে নিঃস্ব। দীর্ঘ নিঃস্বতায় আমার দিন রাত্রি, গনগনে গরমে ধুকতে ধুকতে, শীতের রাতের ঠান্ডায় কাঁপতে কাঁপতে, বর্ষার জলে ভিজতে ভিজতে আমি নিঃস্ব থেকে নিঃস্বতর হয়ে গেলাম। আপনার কিন্তু ক্লান্তি নেই। আপনি আবার এলেন, আপনি বললেন, তোমার নিঃস্বতার কোনো মানে হয় না, তুমি নিঃস্ব হবে কেন? তোমাকে চিরকাল শুধু বঞ্চনা করা হয়েছে, তুমি বঞ্চিত, তুমি চিরবঞ্চিত। আমার বঞ্চনার অবদান নেই। বছরের পর বছর আধ পেটা খেয়ে উদমাকাশের নিচে রাস্তায় শুয়ে কঙ্কাল সার আমার বেঁচে থাকা। কিন্তু আপনি আমাকে বলেননি। এবার আপনার মুষ্টিবদ্ধ হাত, আপনি এসে উদাত্ত কণ্ঠে আবার ডাক দিলেন, জাগো, জাগো সর্বহারা। তখন আমার জাগবার ক্ষমতা নেই। ক্ষুধায় অনাহারে আমি শেষ হয়ে এসেছি। আমার বুকের পাঁজর হাপরের মতো উঠানামা করছে। আমার উৎসাহ আর উদ্দীপনার সঙ্গে তালই মেলাতে পারছি না। ইতিমধ্যে আরো বহুদিন গিয়েছে। আপনি এখন আরো বুদ্ধিমান, আরো চৌকস হয়েছেন। এবার আপনি একটি ব্ল্যাকবোর্ড নিয়ে এসেছেন, সেখানে চকখড়ি দিয়ে যত্ন করে একটি ঝকঝকে লম্বা লাইন টেনে দিয়েছেন। আপনার বড় পরিশ্রম হয়েছে। আপনার কপালের ঘাম মুছে আমাকে বলেছেন, এই যে লাইন দেখছো, অনেক নিচে তুমি রয়েছো। চমৎকার, আপনাকে ধন্যবাদ, বহু ধন্যবাদ। আমার গরিবপনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার দারিদ্র্যের জন্য আপনাকে ধন্যবাদ, আমার বঞ্চনার জন্য আপনাকে ধন্যবাদ, আমার সর্বহারাত্মের জন্য আপনাকে ধন্যবাদ। আর সবশেষে ওই ঝকঝকে লম্বা লাইন রেখাটি, ওই উজ্জ্বল উপহারটি আর আপনার জন্য ধন্যবাদ। কিন্তু ক্রমশ আমার ক্ষুধার অন্ন এখন আরো কমে গেছে, আমার লজ্জা নিবারণের কাপড় এখন আরো ছেড়ে গেছে, আমার মাথার উপরের আচ্ছাদন আরো সরে গেছে। কিন্তু ধন্যবাদ, হে প্রগাঢ় হিতৈষী, আপনাকে বহু ধন্যবাদ। ধন্যবাদ। অসাধারণ, অসাধারণ। এত বাস্তবমুখী, এত জীবনমুখী কবিতা, একদম আমি তো মুগ্ধ। দারুণ, দারুণ, ভীষণ সুন্দর। একেবারে মুগ্ধ হয়ে শুনলাম। আমরা
এবার আমাদের আসলে জীবনমুখী তাপস কবিতা, জি। গোস্বামী, আমরা বন্ধু তাপস গোস্বামীর কাছে যাই, ও অনেক হ্যাঁ, পরে আমাদের মাঝে এসেছে। বন্ধু, আমাদের আরো একটি কবিতা শোনাও। একেবারে পরে। তাপস গোস্বামী। আচ্ছা, এবারে আমার কবিতা উম, একটু বলে নেই। আমি আসলে একটু লেখালেখি করি। তোমরা অনেকে হয়তো আছো আমাদের গ্রুপটাতে। আমাদের একটা গ্রুপ রয়েছে। আমাদের এই গ্রুপটার বাইরেও আমার একটা গ্রুপ রয়েছে, সেটার নাম হচ্ছে মিত্রাঙ্গ। এবং সেখানেও আমাদের আসলে এই 90-এরই প্রাধান্য। 90-এরই অনেক প্যানেল সদস্যদের মধ্যে প্রায় 7 জন আছে 90। সেই জন্য বলা যায় ওইটা এটা দুটো একই টাইপের, একই রকম গ্রুপ। এইগুলো আমাদের প্রাণের গ্রুপ। আমি সেই লেখালেখির সূত্রেই আমি আমার আহ, একটি নিজের কবিতাই পড়ছি এবারে। কবিতার নামটা হচ্ছে প্রণয়। একটু প্রেমের কবিতাতেই যাই। আমাদের মাঝে প্রণয় ঘটিত কোনো ব্যাপার ছিল না। একসময় প্রেমে পড়েছিলাম লজ্জাপতি ফুল, সুখ পাখি। একটু সময় গেলে প্রেমে পড়লাম পাহাড়ি নদী, সমুদ্র আর শিশির ভেজা ঘাসে। তোমার কণ্ঠে আবৃত্তি শুনে প্রেমে পড়েছিলাম কবিতায়, তোমার প্রমিত উচ্চারণ আর মোহনীয় শুদ্ধ স্বরে। তারপর একসাথে চলতে চলতে প্রেমে পড়লাম প্রচন্ড খরার দুপুর, মেঠো পথ, ইজলের বন, বৃষ্টি ধোয়া বিকেল, মায়াবী সন্ধ্যা, তেলে ভাজা বেগুনি আর ধুমায়িত চায়ের কাপ। তুমি প্রেমে পড়লে তোমার মুখপানে চেয়ে থাকা আমার নীরবতা। সত্যি বলছি, আমাদের মাঝে প্রণয় ঘটিত কোনো ব্যাপার ছিল না। মুন্নি। বাহ! অল্প একটু কবিতা, কেন জানি মনে হলো শেষ হইয়াও হইল না শেষ। ছোট্ট একটি কবিতা, কত কি প্রেমের কথা বলে গেল, আমি যেন ভেসেই চলেছিলাম, মনে হচ্ছে না আমার কথাই বলছে নাকি। তো এখন তো দেখি তুমি শেষই করে ফেললে, কেমন যেন রবীন্দ্রনাথের ছোট গল্পের মতো অসমাপ্ত থেকে গেল। এই আসলে প্রেম কবিতাটা এমনই হওয়া উচিত। ছোট, হ্যাঁ, প্রেমটা আমি আসলে ওইটাই বুঝিয়েছি, যে প্রণয়টা কথা অল্প থাক, কিন্তু এর এর ভালোবাসাটা রেশটা প্রগাঢ় যেন হোক, অনেক থাকে। হ্যাঁ, রেশটা যেন রেশটা থেকে যায়। রেশটা সত্যি খুব সুন্দর, অসাধারণ। মানে প্রেমের কবিতা, ছোট্ট একটি প্রেমের কবিতা। সখী ভাবনা কাহারে বলে, সখী যাতনা কাহারে বলে, হ্যাঁ, তোমরা হ্যাঁ, যে বলো দিবস একদম রজনী, একদম। ভালোবাসা ভালোবাসা, সখী ভালোবাসা কারে কয়, সে কি কেবলই যাতনাময়। আসলেই খুব যাতনাময় রে। প্রেম যে করেছে সে বুঝেছে ঠেলা কাকে বলে। কাজী নজরুল ইসলাম এই জন্য আচ্ছা, বলে, মম এক হাতে বাঁকা বাঁশের বস। হ্যাঁ বলো তাপস। হ্যাঁ মুন্নি, হুম। আমার একটু সময় কম আছে তো। তো আমি কি হ্যাঁ আর হ্যাঁ, একটা তুমি পড়ে আরেকটা কবি, হ্যাঁ আমি হ্যাঁ হ্যাঁ একটু হ্যাঁ লিভ হ্যাঁ, করতে চাই। পড়ে লিভ ঠিক আছে করতে ঠিক চাচ্ছি। আছে, হ্যাঁ হ্যাঁ আরেকটা আরেকটা শোনাও। আমি আরেকটা পড়ছি, এটা রুদ্র রুদ্র গোস্বামীর কবিতা, অভাব। আচ্ছা। তুমি কাছে না থাকলে বুকের ভিতরে হুল্লোড় করে ঢুকে পড়ে একটা ভিখিরি স্বভাব। মনে হয় এই ঘর আমার নেই, এই আকাশ আমার নেই, রাস্তা মাঠঘাট কোথাও যাবার তারা, এসব কিছু অন্য মানুষের, আমার জন্য কোথাও কিছু নেই। তুমি কাছে না থাকলে 7 জন্মের অন্ধকার নিয়ে লাফিয়ে আসে রাত। দিনগুলোকে শূন্য মনে হয়, মনে হয় এই ব্যস্ত জনপদ, এই হকারের মতো চাঁদ, ট্রেন ছেড়ে যাওয়া প্ল্যাটফর্ম, মানুষের জিজ্ঞাসার শব্দ, এসব এক একটা খুনে। তুমি কাছে না থাকলে পা দুটো দাঁড়িয়ে থাকে অনড়, ঠোঁট দুটো বন্ধ তালার মতো থাকে চুপ। বলতো, এতগুলো অভাব নিয়ে একটা মানুষ সত্যি করে কি ভিখারি হবে না? তুমি কাছে না থাকলে বুকের ভিতরে হুল্লোড় করে ঢুকে পড়ে একটা ভিখিরি স্বভাব।
ধন্যবাদ মুন্নি, ধন্য- ধন্যবাদ আমার ধন্যবাদ তাপস। সকল বন্ধুদের। আমি তোমরা অনুমতি দিলে আমি একটু লিড করতে চাই। আমার বাচ্চাটা তাপস, মানে অনেকক্ষণ পরে মানে হ্যাঁ আমার হ্যাঁ বাচ্চাটাকে বুঝতে একটু পেরেছি, আদর তুমি দিতে পারি। বাইরে থেকে এসেছো, অবশ্যই অবশ্যই আদর দেবে। তাপস গোস্বামীকে আমাদের পক্ষ থেকে, 90-এর বন্ধনের বন্ধুদের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তুমি নানান ব্যস্ততার মধ্যে আমাদের সাথে যুক্ত হয়েছো, আমরা আবারও আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। ভালো থাকবে, সুস্থ থাকবে তোমার পরিবার নিয়ে। আগামীতে অন্য কোনো অনুষ্ঠানে তোমার সাথে আমাদের আবার দেখা হবে সে প্রত্যাশায়। তোমাকে আজকের মতো খোদা হাফিজ। আর আমরা হ্যাঁ মুন্নি, পরবর্তীতে তো আহ, তোমাকে তারপর আমাদের মনি আছে, কবির আছে, শামীমা আছে, সবাইকে আমার পক্ষ থেকে ধন্যবাদ। সবাই ভালো থাকবে, আবারও দেখা হবে। ইনশাল্লাহ। ধন্যবাদ আমরা তাপস। আমরা এখন শামীমা জুথি, মনি এবং হচ্ছে হচ্ছে আনোয়ারুল কবির, আমাদের 3 বন্ধুর কাছে পর্যায়ক্রমে 3টি কবিতা শুনবো। আমরা যে কোনো কারণেই হোক না কেন আমাদের প্রোগ্রামটি শুরু করতে আমরা মোটামুটি ভাবে 10-12 মিনিট একটু দেরি করে ফেলেছিলাম। তো তাতে করে আমাদের আমরা মোটামুটি হয়তো 10-12 মিনিট প্রোগ্রামটি কন্টিনিউ করব। আমরা একটুখানি পর্যায়ক্রমে 3 বন্ধুর কবিতা শুনে আমরা শেষ করবো একটি একটি কবিতার মধ্য দিয়ে। আমরা এখন যাব হচ্ছে শামীমা জুথির কাছে, এরপরে আসবো আমরা আনোয়ারের কবিরের কাছে, এরপরে সবশেষে আমরা মনিরকে দিয়ে শেষ করে আজকের প্রোগ্রামটি আমরা শেষ করবো আশা করি। শামীমা জুথি। মিউট করা আছে শামীমা, তুমি একটু শামীমা জুথি, জুথি তুমি মিউট করে রেখেছে। হ্যাঁ তুমি, হ্যাঁ আবার শুরু করো, নতুন করে শুরু করো, হ্যাঁ, প্রথম থেকে শুরু করো। আমি বলছি কি, হ্যাঁ রবীন্দ্রনাথ ছাড়া আসলে বোধহয় কবিতা গান কোনোটাই হয় না। কবিতা মানেই সেটা বটেই, রবীন্দ্রনাথ, কবিতা মানে একদমই। নজরুল। আসলে আমার আজকে 3টা করার কথা ছিল, আমি ভাবছিলাম 3টা করবো। যাই হোক, একটা প্রিয় কবিতা তো অবশ্যই আমি অংশ বিশেষ করি এখান থেকে মুন্নি, অনেক ঠিক বড় ঠিক পারি আছে, পুরোটা করছি। এটা কোনো হচ্ছে মুকা অসুবিধা নেই। কাব্যগ্রন্থ থেকে বিদায় কবিতা, এবং এই বিদায় আচ্ছা, কবিতাটা তুমি জানো বিশেষত্ব আছে। সেটা হচ্ছে লাবণ্যের শেষ চিঠি, তোমার মনে আছে মনে হয়। হ্যাঁ, এই জন্য কবিতাটা আসলে খুব প্রিয় একটা কবিতা। কবিতাটা পড়তে হলেই কেমন যেন মনটা খারাপ হয়ে যায়, বুঝছো। যাই হোক, আমি একটু চেষ্টা করি। হ্যাঁ, কবিতাটা আবৃত্তি করি। মন খারাপ করে কিন্তু নয়, আনন্দ না, নিয়ে, মন খারাপ লাবণ্যে না, সে এই আনন্দ। কবিতাটা একটু আসলে না, অন্যরকম একটা আমি কবিতা। আমি একটুখানি বলি, যেহেতু লাবণ্যের কথা চলে এলো, রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু প্রত্যেকটা নারীকে খুব প্রগতিশীল নারী করে তৈরি করেছেন। তার হৈমন্তী বলো, লাবণ্য বলো, আমরা যদি এক একজন হৈমন্তী হয়ে উঠতে পারি, লাবণ্য হয়ে উঠতে পারি, আমাদের কিন্তু দুঃখগুলো বাহ্যিক ভাবে প্রকাশ পাবে না। ভেতরে তো দুঃখ থাকবেই, দুঃখ বিনা সুখ লাভ হয় কি মহিতে। এই জন্য তুমি আনন্দ নিয়ে, লাবণ্যের মতো আনন্দ নিয়ে পড়ো। যাই হোক, ওই কবিতাটা আসলে বিশেষত্ব তো, লাবণ্য বললেই মানে কেমন যেন মনটা অন্যরকম হয়ে যায়, ভাবতে ইচ্ছে সেই করে আর কি, নিজেকে লাবণ্য, তাই না? সেই অবশ্যই শ্রীরাম অবশ্যই, পাহাড়ের হ্যাঁ কাছে। আচ্ছা মনে, একদম, আমি চেষ্টা করছি। হ্যাঁ, হ্যাঁ। বিদায়, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের বিদায় আবৃত্তি করছি। কালের যাত্রার ধ্বনি শুনতে কি পাও, তারই রথে নিত্যই উধাও, জাগাইছে অন্তরিক্ষের হৃদয় স্পন্দন, চক্রপিষ্ট আধারের বৃক্ষ পাঠা তারার কন্দন। ওগো বন্ধু, সেই ধাবমান কাল জড়ায় ধরিল মোরে, ফেলি তার যায় দুঃসাহসী ভ্রমণের পথে, তোমা হতে বহু দূরে। মনে হয় অজস্র মৃত্যুরে পার করে আসিলাম, আজি নবপ্রভাতের শিখর চূড়ায়, রথের চঞ্চল বেগ হাওয়ায় উড়ায়, আমার পুরানো নাম ফিরিবার পথ নাহি, দূর হতে যদি দেখো চাহি, পারিবে না চিনিতে আমার। হে বন্ধু, বিদায়। কোনদিন কর্মহীন পূর্ণ অবকাশে, বসন্ত বাতাসে, অতীতের তীর হতে যে রাত্রে বহিবে দীর্ঘশ্বাস, ছড়া বকুলের কান্না ব্যাকুলি আকাশ, সেই ক্ষণে খুঁজে দেখো কিছু মোর পিছে রহিল সে, তোমার প্রাণের প্রান্তে বিস্তৃতি প্রদোষে, হয়তো দিবে সে জ্যোতি, হয়তো ধরিবে কভু নামহারা স্বপ্নের মূরতি, তবু সে তো স্বপ্ন নয়, সবচেয়ে সত্য মোর সেই মৃত্যুঞ্জয়, সে আমার বিদায়, সে আমার প্রেম। হে বন্ধু বিদায়, মোর লাগি করিও না শোক, আমার রয়েছে কর্ম, আমার রয়েছে বিশ্বলোক, মোর পাত্র রিক্ত হয় নাই, শূন্যরে করিব পূর্ণ, এই ব্রত বহিব সদাই, উৎকণ্ঠ আমার লাগি
কেহ যদি প্রতীক্ষিয়া থাকে, সেই ধন্য করিবে আমাকে। শুক্লপক্ষ হতে আনি রজনীগন্ধার বিন্তখানি, যে পারে সাজাতে অর্ঘ্যথালা কৃষ্ণপক্ষ রাতে, যে আমারে দেখিবারে পায় অসীম ক্ষমায় ভালো মন্দ মিলাই সকলি। এবার পূজায় তারই আপনারে দিতে চাই বলি, তোমারে যা দিয়েছিনু তার পেয়েছ নিঃশেষ অধিকার। হেথা মোর তিলে তিলে দান, করুণ মুহূর্তগুলি গণ্ডূষ ভরিয়া করে পান। হৃদয়ে অঞ্জলি হতে মম, ওগো প্রিয়তম হে ঐশ্বর্যবান। তোমার যা দিয়েছিনু সে তোমারই দান, গ্রহণ যত করেছ ঋণী তত করেছ আমার। হে বন্ধু বিদায়। আমি অংশ বিশেষ করলাম মুন্নি, আসলে সময়ের শেষের দিকে। না না, কোনো অসুবিধা নাই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর, অসাধারণ, মুগ্ধ আমি অংশ হয়ে গেলাম বিশেষ একেবারে। করলাম। আর খুব ভালো লাগলো, ভীষণ। আমার তো শেষ, যাওয়ার আগে বলি আবারও অসংখ্য ধন্যবাদ 90 বন্ধু রাষ্ট্রের বন্ধুদেরকে, সেই সাথে আয়োজক সহ প্রত্যেকটা বন্ধুকে, অ্যাডমিন প্যানেলের প্রত্যেকটা বন্ধুকে, এবং যারা যেখান থেকে প্রোগ্রামটা দেখছে সবাইকে ধন্যবাদ। আর সবার জন্য অনেক অনেক শুভকামনা থাকলো। আগামীতে আবার দেখা হবে, আবার হয়তো এরকম ভাবে বসবো। মুন্নি, অসাধারণ তোমার সঞ্চালনা, অসাধারণ তোমার আবৃত্তি, আর সেই সাথে আছে মনোরল কবির, মনি, তাপস, সবাইকে অসংখ্য ধন্যবাদ। দারুণ একটা সময় আমরা উপভোগ করলাম। তোমাকে বিদায়। অসংখ্য ধন্যবাদ। আমরা সবাই কর্মব্যস্ত এখন, জীবন এবং জীবিকার তাগিদে আমরা সবাই দৌড়ে বেড়াই। এর ফাঁকে আমরা একটুখানি সব বন্ধুরা একত্রিত হতে পেরেছি, ভীষণ ভাল লাগছে। আমরা চলে যাচ্ছি আনোয়ারুল কবিরের কাছে। আনোয়ারুল কবির, তুমি কি শুনতে পাচ্ছ আমাকে? আনোয়ারুল হ্যাঁ, কবিরকে শুনতে পাচ্ছি। একটা কিছু এই, কবিতা, মনে তোমার শেষ নিবেদন। মনে তুমি আমার নাম হলো মনোয়ারুল কবির। হ্যাঁ, আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি বন্ধু, আমি লজ্জিত। মনোয়ারুল কবির, ক্ষমা সুন্দর না আমরা দৃষ্টিতে বন্ধু দেখবেন। তো, সমস্যা নেই। না, সমস্যা না না, নেই। নাম নাম ভুল করাটা খুবই খারাপ। ঠিক না এটা? আসলে আমরা তো বন্ধু, সমস্যা নেই। একদমই। আমি যুথের মতো অংশ বিশেষ একটু আবৃত্তি করি। হ্যাঁ, আমি সুনীলের ভক্ত, তো সুনীলের কবিতা তোমরা সবাই শুনছো, কেউ কথা রাখেনি, সেটাও একটু অংশ বিশেষ আবৃত্তি করি, যেহেতু সময় আমার মনে হয় 10 মিনিট মতো আছে। না না আমি না, একটু কোনো চেষ্টা তাড়াহুড়ো করি। নাই, 10 মিনিট বা 15 মিনিট এমন নয়, আমরা বন্ধুরা আছি তো, আমরা তো বন্ধুরাই। আমাদের এইরকম কোনো বাধ্যবাধকতা নেই যে যেতেই হবে, এরকম তাই নয়। কিন্তু যেতে তো হবেই, রাত হচ্ছে, বন্ধুরা সে- ঘুমোবো, বাচ্চারা খাবে, আমাদের বরেরা অপেক্ষা সে করছে, এই তো আর কি। আহ, অসাধারণ তোমার সঞ্চালনা, আসলে ভালো। না, প্রাণ- থ্যাংক ইউ সো মাচ। বাংলা ভাষার যথেষ্ট প্রয়োগ তুমি জানো, যেহেতু বাংলায় পড়ালেখা করছো। আমরা তো কাঠখোট্টা মানুষ, তোমার মতো বলতে পারবো না, তুমি যথেষ্ট ভালো বলছো। যাই হোক, বন্ধু হয়ে বন্ধুদের। আচ্ছা, বলো। আহ, কেউ কথা রাখেনি, সুনীল গঙ্গোপাধ্যায়। কেউ কথা রাখেনি, 33 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বৈষ্ণবী তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রঘুক অমাবস্যা চলে গেল, কিন্তু সেই বৈষ্ণবী আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামাবাড়ির মাঝি দাদার আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 পুকুরের বিল দেখাতে নিয়ে যাব, যেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাজি নাজি, আমি আর কত বড় হব, আমার মাথায় এই ঘরের ছাদ ফুঁড়ে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 পুকুরের বিল দেখাবে। একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো, লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চষে সে লস্কর বাড়ির ছেলেরা ভিখারির মতো চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছে ভিতরের আশুষ্য বিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে।
আমার এদিকে তারা ফিরেও যায়নি। বাবা আমার কাজ ছুঁয়ে বলেছিল, দেখিস একদিন আমরাও। সবাই এখন অন্ধ। আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বলেছিল, বরুণা বলেছিল সেদিন আমায় সত্যিকারের ভালোবাসবে, সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি, দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়, বিশ্ব সংসার তন্ন তন্ন খুঁজে এনেছি 108টা নীল পদ্ম। তিনি বরুণা, এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না, কেউ কথা রাখে না। ধন্যবাদ বন্ধু। অপূর্ব। আমরা ভীষণ একটি মানে কিছু কিছু কবিতা কালজয়ী হয়ে যায় না, ঠিক সুনীলের এই কবিতাটি একদম কালজয়ী কবিতার মতো। বিশেষ করে ছেলেদের একেবারে কেউ কথা রাখেনি, কেউ কথা রাখে না, 33 বছর কেটে গেল। তো আসলে এরকম ব্যথা সবার একটু একটু থাকে, মেয়েদেরও থাকে বোধহয়। 33 বছর কেন, মেয়েদের আবার সারা জীবনই কেটে যায়, হাজার হাজার বছর, তাও তো কথা রাখি না। আমরা এবারে আসবো বন্ধু মনির কাছে। যদি মনোয়ারুল কবিরের কিছু বলবার থাকে বন্ধুদেরকে, তুমি বলে, আমাদের তো এখন মোটামুটি শেষের পথে। জি জি, প্রথমত 90 বন্ধন প্যানেল যারা আছে, রাজমিলন, এস এ পলাশ, এখানে যারা আছে সবাইকে অসংখ্য ধন্যবাদ। আসলে অনেক কাজের মাঝে তোমরা যে কাজটা করো, একটু আনন্দ, একটু সবার সাথে লিভ টুগেদার, সবার সাথে কথার আদান প্রদান। আমরা এত যান্ত্রিক হয়ে গেছি, এই যান্ত্রিকতার ভিতরে আমরা যে একটু কিছু করার চেষ্টা করছি। সবাই সবার ভিতরে মেরিটস লুকিয়ে আছে। যেমন তুমি আজিজ মুন্নি, তুমি তো একটা অসাধারণ, তোমার ভিতরে অনেক ট্যালেন্ট লুকিয়ে আছে, যেটা হয়তো তুমি নিজেও জানো না। আমি তোমাকে স্পেশালি এই সঞ্চালনা, এই উপস্থাপনার জন্য ধন্যবাদ। আর সবাইকে, যেমন মনি ভাই, তাপস দা, তারপরে জুথি জুথি খুব সঞ্চালনা করে ভালো, জুথিকেও ধন্যবাদ। অ্যাডমিন প্যানেলকে ধন্যবাদ। শুভরাত্রি, সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ। আমরা কবির বন্ধু কবিরের কাছ থেকে এবার মনির কাছে যাচ্ছি। মনি, তুমি তোমার শেষ পরিবেশনা আমাদের শোনাও বন্ধু। ধন্যবাদ। আমার যে কবিতাটা আবৃত্তি করবো, এটা কবিতার শিরোনাম হচ্ছে কর্তৃত্ব গ্রহণ করো নারী, ফরহাদ মজারের লেখা। আমি তোমার সামনে আবার নতজানু হয়েছি নারী, না প্রেমে নয়, আসলে সে নয়, ক্ষমা চেয়ে তোমার দয়া দিয়ে আমার হৃদয় ধুয়ে দেবার প্রার্থনা। আমার ভিতর যে পুরুষ, তাকে আমি চাবুক মেরে শাসন করেছি, তাকে হাঁটু করে বসতে বলেছি তোমার সামনে, আমি ক্ষমা চাই, ক্ষমা করে দাও। শুধু আমাকে নয়, সমস্ত পুরুষকে তুমি ক্ষমা করো। আমি আজ সমস্ত পুরুষের হয়ে তোমার ক্ষমা প্রার্থী। পুরুষ তোমার সামনে আবার নতজানু হয়েছে নারী, তাকে ক্ষমা করে দাও। গৃহপালিত পশুর মতো তোমাকে ব্যবহার করেছে পুরুষ, আখমারায়ের কারখানার মতো তোমার জান চেপে তারা উৎপাদন করেছে সন্তান। টেলিভিশন বাক্সের মতো তোমার ভিতর তারা ঠেসে দিয়েছে তাদের জগৎ। নির্ভব শিখার মতো জ্বলতে জ্বলতে তুমি তা প্রতিদিন প্রচার করে যাচ্ছ। ইলেকট্রনিক সরঞ্জামের মতো অপ্রাণীবাচক তোমার অস্তিত্ব, প্লাস্টিকের পুতুলের মতোই প্রাণহীন। তোমার নাম হতে পারতো কাঠ কয়লা, তোমার নাম হতে পারতো হাতুড়ি, তোমার নাম হতে পারতো সেলাই কর, তোমার নাম হতে পারতো মাদি কুকুর। নরমানবেরা ঠাট্টা করে তোমার নাম রেখেছে নারী। এইসব জেনে তোমার সামনে আমি নত মুখে এসে দাঁড়িয়েছি নারী, আমি পুরুষ, আমাকে ক্ষমা করো।
প্রতিদিন কেউ না কেউ স্বামী তার স্ত্রীকে পিটিয়ে হত্যা করে। প্রতিদিন কেউ না কেউ অস্বাভাবিক কামুক তোমার মুখে এসিড ছুঁড়ে মারে। প্রতিদিন 11 বছর বয়সী বালিকাকে ধর্ষণ করে 11 জন পুরুষ। তুমি শাক সবজি, আলু পটল, খাসির মাংস, তোমার স্তন তারা মাপছে ফিতে দিয়ে, তোমার কোমর তারা মাপছে ফিতে দিয়ে, তোমার মুরু তারা মাপছে ফিতে দিয়ে, দাড়ি পাল্লায় ঝুলিয়ে ওজন করছে তোমার দাঁত, চুল, নখ পরখ করে সাব্যস্ত করছে তোমার মুরু। তোমার নাম হতে পারতো মোগলাই পরোটা, তোমার নাম হতে পারতো জাপানি হুন্ডা, তোমার নাম হতে পারতো ডান্ডিল সিগারেট, তোমার নাম হতে পারতো খুশি বেড়াল। অর্ধ সভ্য মানুষ তোমার নাম লিখেছে অর্ধাঙ্গী। এইসব জেনে তোমার সামনে আমি নতুন মুখে দাঁড়িয়েছি নারী, আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। তুমি প্রজনন যন্ত্র, তাই তোমার নাম জননী। তুমি রমণযোগ্য, তাই তোমার নাম রমণী। ঘোড়া শালের ঘোড়া, হাতি শালের হাতির মতো মহলে মহলে থাকো, তাই তোমার নাম মহিলা। গৃহে গৃহে আসবাবপত্রের মতো শোভাপাও, তাই তোমার নাম বিহীন। আমি পুরুষ শব্দের সমান অর্থবহ উচ্চারণে তোমার নামকরণ করতে চাই নারী, কিন্তু পারি না। অক্ষম লজ্জায় আমি তোমার সামনে অপরাধীর মতো দাঁড়িয়ে আছি। আমি পুরুষ, আমাকে ক্ষমা করো। আজ আমি তোমাকে বলতে এসেছি, পুরুষ শব্দের অর্থ হচ্ছে কর্তৃত্ব, এবং তোমার কর্তৃত্ব গ্রহণ করার সময় এসেছে নারী। পুরুষকে গ্রহণ করো, গ্রহণ করো, গ্রহণ করো। ধন্যবাদ। তোমাকে অসংখ্য ধন্যবাদ। আমি তো মানে একেবারে মুগ্ধ, অসাধারণ অসাধারণ। মানে নারী নিয়ে এত চমৎকার করে উপস্থাপন যিনি লিখেছেন তার প্রতি শ্রদ্ধা রইল। অসাধারণ কবিতা। মানে বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার গড়িয়াছে নারী, অর্ধেক তার নর। আমাদের প্রিয় কবি কাজী নজরুল ইসলাম বলেছেন। আমরা যদি সেই জায়গাটা থেকে একটুখানি বিচার করি, নারীকে যদি নারী না ভেবে মানুষই ভাবি, পুরুষ যদি মানুষ হয় তাহলে নারী কেন মানুষ নয়? তো এই যে মানুষের যদি একটু মর্যাদা আমরা দিতে জানি, একটু যদি দেই, তবে কিন্তু আজকের এই যে নারীদের এই যে পদদলিত হওয়া, প্রতি মুহূর্তে যে নারীরা শকুনের চোখ থেকে মুক্তি পাচ্ছে না, এই জায়গাটাই হয়তো একদিন আমাদের মুক্তি আসবে। আমি মনে করি ব্যক্তিগত জায়গা থেকে নারীদের মানুষ ভাবে ভাবতে হবে, একদম মানুষের মর্যাদা দিতে হবে, ঘর থেকে শুরু করতে হবে, বাবার কাছ থেকে। প্রথমে বাবা জন্ম দেয়, সেই বাবা তার মেয়েকে মানুষ হিসেবে শিক্ষা দিবে এবং উনিও মানুষ হিসেবে ভাববেন। এরপরে ঘরে ভাই থাকেন, ভাই তার বোনকে নারীর মর্যাদা নয় মানুষের মর্যাদা দিবে, সেই আদর্শ এবং সম্মান দিয়ে বড় করবে। এরপরে স্বামী আসবেন, বন্ধুরা আসবেন জীবনে। সবাই যদি প্রত্যেকে নিজ নিজ জায়গা থেকে আমরা নারীকে নারী না ভেবে মানুষের মর্যাদা দিতে চাই এবং দিই, তবে আমাদের এই সমাজে আজকে যেভাবে লাঞ্ছিত বঞ্চিত এত কষ্ট এই মায়ের জাত হয়, একদিন দেখবে আমরা একদম, আমি বলবো, পাপ মুক্ত হয়ে যাব। যাই হোক, খুব ভাল লাগলো, ভীষণ ভাল লাগলো, মুগ্ধ হয়ে গেলাম। আমি তো মুগ্ধ। হ্যাঁ বন্ধু, বলো। বন্ধু, তাহলে আমি 2 মিনিট আর সময় নিচ্ছি, আরেকটা 2 মিনিটের একটা কবিতা ছিল, এটা দিয়ে শেষ করে থাকবো। বলো বলো। এটা হেলাল হাফিজের লেখা। ইচ্ছে ছিল তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো, ইচ্ছে ছিল তোমাকে সুখের পতাকা করে শান্তির কপট করে হৃদয়ে উড়াবো। ইচ্ছে ছিল শুনে কোন মেকআপ ম্যানের মতো সূর্যালোকে কেবল সাজাবো তিমিরের সারা বেলা, ওর শির প্রেম দিয়ে তোমাকে বাজাবো, আহা তুমুল বাজাবো। ইচ্ছে ছিল নদীর বক্ষ থেকে জলে জলে শব্দ তুলে রাখবো তোমার 2 লাজুক চক্ষুতে, জন্মাবধি আমার শীতল চোখ তাপ নেবে তোমার চোখে। ইচ্ছে ছিল রাজা হব, তোমাকে সম্রাজ্ঞী করে সাম্রাজ্য বাড়াবো। আজ দেখি রাজ্য আছে, রাজা আছে, ইচ্ছে আছে, শুধু শুধু তুমি অন্য ঘরে। খুব ভালো লাগলো, ভীষণ ভালো লাগলো মনি। প্রত্যেকটা বন্ধু অসাধারণ আবৃত্তি করলে। জুথি তো এমনি খুব সুন্দর বলে, চমৎকার উপস্থাপনা করে এবং হচ্ছে যে সুন্দর বলে, ও চেষ্টা করে চমৎকার করে বলতে, বাচ্চাদের নিয়ে যে প্রোগ্রামটা করলো বিভিন্ন সময়।
আর আমাদের বন্ধুদের আমরা নতুন করে শুনলাম তাপসকে, মনিকে, কবিরকে, ভীষণ মুগ্ধ। আমি তো ব্যক্তিগতভাবে ভীষণ মুগ্ধ। আশা করি আমাদের 90-এর মানে রাজশাহী 90-এর বন্ধনের সমস্ত বন্ধুরা ভীষণ ভালো লেগেছে সকলের। আশা করি, এবং যে আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি যে সমস্ত কোনো বন্ধুদের আমি কমেন্টসের উত্তর দিতে পারি নাই। আমি এখন অফলাইনে যাওয়ার পরে অবশ্যই তোমাদের আমার ভালোবাসা জানাবো। আমি আসলে দেখতে পাচ্ছি না, কেন দেখতে পাচ্ছি না জানি না। আর আমি যতই মনে করি না কেন, আমি এখনো সেই কচি, ওই মানে সেই ষোড়শী, আসলে তো তা নয়, চার চোখ এখন। হ্যাঁ, মানে কি বলবো, আর এখন আমরা সব বন্ধুদেরই কোনো পরিবর্তন হয়নি, মনের কোনো পরিবর্তন হয়নি, কিন্তু বাহ্যিক দৃষ্টিতে আমরা সবাই এখন চার চোখে আছি। তো যাই হোক, তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে নিজের নিজের পরিবার নিয়ে। আমাদের এরকম ভাবে বিভিন্ন সময় বিভিন্ন প্রোগ্রামে দেখা হবে। আমরা 90-এর বন্ধনে রাজশাহীর যে বন্ধুরা আছি সারা উত্তরবঙ্গে ছড়িয়ে ছিটিয়ে, ওভারঅল বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে, আমাদের এমনি ভাবে কখনো না কোথাও বাস্তবে হয়ে যাবে দেখা, অথবা এরকম ভার্চুয়াল যুগের কোনো একটা প্রোগ্রামে দেখা হয়ে যাবে। সেই জায়গা থেকেই আমি মানে স্বপ্ন দেখি আমাদের রোগমুক্ত একটা নির্মল সুন্দর বাংলাদেশ হবে, তেমনি নির্মল সুন্দর একটা পৃথিবী হবে। আজকে পৃথিবীময় যে ধর্ম নিয়ে বাড়াবাড়ি, রাজনীতি নিয়ে বাড়াবাড়ি, এগুলো সমস্ত একসময় মনুষ্যত্বের কাছে হার মানবে। আমরা চাই আমরা মানুষে মানুষে এক হয়ে যাই, সবার উপরে মানুষ সত্য, তাহার উপরে নাই। আর 4 দিন পরে আমাদের শ্রদ্ধেয় কবির জন্মদিন। প্রত্যেকটা কথাই দেখো যে তারই বাণী উঠে আসছে। তো আমরা যদি এই কথাগুলো একটু ভাবি, আমাদের মধ্যে এই ভেদাভেদ গুলো আর হয়তো থাকবে না। আমরা সৃষ্টিকর্তার কাছে প্রাণ থেকে প্রার্থনা করব, উনি যেন পৃথিবীময় সকলের মধ্যে মনুষ্যত্ব দান করেন, এবং যে মানে রোগ পৃথিবীতে ছড়িয়ে গেছে, যে ভাইরাস নিয়ে আমরা আজকে ভীষণভাবে আক্রান্ত বলবো, মানসিকভাবে, শারীরিকভাবে, আর্থিকভাবে, আল্লাহ যেন আমাদের সকলকে সেখান থেকে মুক্তি দান করেন। আমাদের 90-এর বন্ধনের সমস্ত বন্ধুদের সুস্থতা কামনা করছি। এবারের ঈদ আয়োজনের আজকে শেষ দিন। আমাদের যে সমস্ত আয়োজক বন্ধুরা ছিল, ভীষণভাবে তাদের প্রতি রইল কৃতজ্ঞতা। আর মিলন, আমাদের বর্দা রাজমিলন, ভীষণভাবে এত চমৎকার করে পরিকল্পনা করে এত সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রত্যেকদিন চমৎকার চমৎকার প্রোগ্রাম রেখেছিল। আমি তো মানে হাজারো ব্যস্ততার মাঝে মুগ্ধ হয়ে দেখতেই থাকি। আবার না পারলে পরের দিন রান্না করবার সময় সেটাকে আবার দেখি। তো আমি শুধু হুমায়ুন আহমেদ, আমাদের দেশের বিখ্যাত একজন মানে নাট্যকার ছিলেন, অভিনেতা ছিলেন। হুমায়ুন আহমেদের একটি কথা আছে, বন্ধু ছাড়া জীবন অসহায়। আমরা খারাপ কোনো চিন্তা না থেকে যদি বন্ধুত্বের জায়গাটাকে সেই বন্ধুর জায়গাতেই রাখি, এক আত্মায় এক প্রাণ হয়ে আমরা সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো। তোমরা সবাই ভালো থেকো। আগামীতে আবার দেখা হবে। আজকের মতো আমার পক্ষ থেকে খোদা হাফেজ, শুভরাত্রি। সবাইকে ধন্যবাদ। আজকে যারা আমাদের এই অনুষ্ঠান দেখলেন